তো আপনারা এখানে অনেকে জয়েন করছেন এন্ড আমি জানি যে আপনারা ডিফারেন্ট প্রফেশন থেকে এখানে জয়েন করছেন, কেউ ল স্টুডেন্ট, কেউ বা লিগ্যাল প্র্যাকটিশনার, কেউ বা একাডেমিতে আছেন। তো আমরা যে যে প্রফেশনে থাকি না কেন, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বাংলাদেশে ডে বাই ডে গ্রো করছে। সো আমাদের প্রত্যেকের জন্যই এডিআর এখন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমাদের আজকের ওয়েবিনার থেকে আমরা এডিআর সম্পর্কে ডিটেলস জানতে পারবো এবং ফর্মাল লিটিগেশনের বাইরে কিভাবে আমরা আমাদের ডিসপিউট গুলো রিজলভ করতে পারি সেগুলো আমরা আজকে আমাদের ওয়েবিনার থেকে জানতে পারবো এবং আমাদের স্পিকারদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা জানতে পারবো। সো আপনাদের সুবিধার্থে আমি একটু আমাদের আজকের ওয়েবিনারের যে কি পয়েন্ট বা আমরা যে যে ব্যাপারগুলো কভার করব সেগুলো একটু ব্রিফ করে দিই। ফার্স্টে আমরা ফাউন্ডেশন অফ এডিআর নিয়ে আলোচনা করব, এরপর এডিআর মেকানিজম নিয়ে আলোচনা করব, দেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল আসপেক্ট থেকে এডিআর কিভাবে ডে বাই ডে গ্রো করছে সেটা আমরা আজকে জানবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা জানার চেষ্টা করব যে এডিআর করার জন্য আমাদের প্রত্যেকের কি কি স্কিল থাকা উচিত। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি অ্যাক্টিভলি আমাদের ওয়েবিনারটা পার্টিসিপেট করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে দেন আপনারা প্লিজ এগুলো নোট ডাউন করে রাখবেন, আমাদের এখানে চ্যাট বক্সে লিখে দেওয়ার অপশন আছে। সুতরাং আপনারা যেন পরবর্তীতে কোশ্চেন ভুলে না যান, আপনারা তখন চ্যাট বক্সে কোশ্চেনগুলো লিখে দিতে পারেন অথবা নিজেদের কাছে নোট ডাউন করে রাখতে পারেন। দেন আমাদের ওয়েবিনার শেষে আমাদের একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হবে, সেখানে আপনারা আপনাদের কোশ্চেনগুলো করবেন এবং আমাদের এক্সপেক্টেড স্পিকার্স আছেন, তারা আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। অ্যান্ড আমি রিকোয়েস্ট করব সবাই কাইন্ডলি নিজেদের মাইক্রোফোনটা মিউট রাখবেন। সো এই পোর্শনে আমি আমাদের স্পিকারদের সাথে আপনাদেরকে একটু আলাপ করে দিচ্ছি। ফার্স্টে আমাদের সাথে আছেন মিস চন্দ্রা ব্যানার্জি। ম্যামের সম্পর্কে আমি একটু ছোট করে আপনাদেরকে বলি। ম্যাম হচ্ছে তুহিন অ্যান্ড পার্টনার্স এর একজন পার্টনার। ম্যাম তুহিন অ্যান্ড পার্টনার্স এ এডিআর এবং ওডিআর সাইটটা লিড করছেন। আর লিগাল প্র্যাকটিসের পাশাপাশি ম্যাম একজন এডুকেটর এবং একজন ট্রেনার। ম্যাম এডিআর সম্পর্কে অনেক ওয়েবিনার নিয়ে থাকেন এবং ট্রেনিং করিয়ে থাকেন। আর তার পাশাপাশি কিন্তু ম্যাম টিচিং প্রফেশনের সাথেও রিলেটেড। ম্যাম কন্ট্রাক্ট ল, এডিআর এবং কমার্শিয়াল ল নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকেন। সো ম্যামের থেকে আজকে আমরা ম্যামের একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ম্যামের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স এডিআর সম্পর্কে সেগুলো জানার চেষ্টা করব। দেন আমাদের সেকেন্ড স্পিকার হিসেবে আছেন, আমরা সবাই স্যারকে চিনি, তুহিন অ্যান্ড পার্টনার্স এর ফাউন্ডার অ্যান্ড সিইও মিস্টার ওসমান গনি তুহিন স্যার। আপনারা ইতিমধ্যে হয়তো বা স্যারের অনেক ওয়েবিনার অ্যাটেন্ড করেছেন, ট্রেনিং অ্যাটেন্ড করেছেন, স্যারকে অনেকেই চিনেন। তবুও আমি স্যারের সম্পর্কে ছোট্ট করে একটু বলে দিতে চাই। স্যার হচ্ছেন আমাদের তুহিন অ্যান্ড পার্টনার্স এর ফাউন্ডার এবং এখানকার সিইও। আর স্যার হচ্ছে এডিআর সম্পর্কে স্যারের একটা বিস্তর অভিজ্ঞতা আছে। বাংলাদেশে এডিআর কে প্রমোট করার ব্যাপারে এবং এডিআর কে ডেভেলপ করার ব্যাপারে স্যারের সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে। সো স্যারের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের জন্য অনেক হেল্পফুল হবে পুরো এডিআর ব্যাপারটা বোঝার জন্য। এবং স্যারের থেকে স্যার কিভাবে রিয়েল লাইফে প্রত্যেকটা ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস দিয়ে থাকেন এবং এডিআর করে থাকেন সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। সো উই আর রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ আওয়ার টু স্পিকার্স। ফার্স্টে আমি আর এক্সট্রা কোনো টাইম নিব না, ফার্স্টে আমরা আমাদের প্রথম স্পিকারের কাছে চলে যাব, মিস চন্দ্রা ম্যাম। ম্যাম, দি ফ্লোর ইজ ইয়োর। থ্যাংক ইউ। Thank you for giving me the floor, Faria. Am I audible? ইয়েস ম্যাম। All right, great. First of all, good evening, everyone. Assalamu alaikum. Thank you for joining the webinar. I am Chandra Banerjee. I'm currently a partner at Tuhin and Partners, and I actually oversee the firm's ADR practice. Besides being a partner at Tuhin and Partners, I'm also serving as a secretary of the Bangladesh Cricket Board Complaint Committee. So I'm very glad that you all are here, and I'm honored to have everyone here. So again, I won't take a lot of time as we have very limited time. I'll just get straight to the point. So আজকের ওয়েবিনারটার আমাদের বিষয় হচ্ছে introduction to ADR. এখন এই ফ্রি ওয়েবিনারটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের অডিয়েন্সদের একটু নলেজ দিতে পারি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ADR, বিকজ ADR is actually a lot broader than what it actually appears. So long story short, ADR বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যেটাকে আমরা বলি, বাংলায় যেটাকে আমরা বলি বিকল্প বিরোধ নিষ্পত্তি, এটা কি? এখন কথার কথা, যে কোনো ডিসপিউট বা যে কোনো কনফ্লিক্ট আমাদের দেশে হোক বিদেশে হোক, কোনো একটা কনফ্লিক্ট হলেই আমাদের মাথায় সবার আগে আসে যে কোর্ট কাচারি, কোর্টে যেতে হবে, মামলা। বাট ইজ দেয়ার অ্যাকচুয়ালি অল্টারনেটিভ ওয়ে টু রিজলভ আ ডিসপিউট? সো কনফ্লিক্ট যখন হয় আমাদের যে কোনো মানুষের মাথায় আসে যে মামলা মোকদ্দমা বা কোর্ট কাচারি, কিন্তু অ্যাকচুয়ালি there is an alternative route যেখানে আমরা আমাদের
পারস্পরিক সম্পর্কটা বজায় রেখে আমাদের যে ডিসপিউটটা ওটা রিজলভ করতে পারি। সো ADR is actually that which refers to a system from which we can actually resolve our dispute apart from the traditional court system. So আমার লেকচারটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য I'll be just sharing our slide. Give me a moment. Okay. So is the slide visible? Ma'am, it's loading. Yes, ma'am, now it's visible. All right, all right. So first of all, before moving on with the slides, I will be loving it if the audiences are like, proactive and so that we can make the session a bit interactive. So তাহলে হচ্ছে কি মানে monotonous লাগবে না and it becomes interesting because we have a very short time and মানে একটু যদি অডিয়েন্স আপনারা যদি রেসপন্ড করেন বা একটু নিজেদের আইডিয়াস শেয়ার করেন বা প্রশ্ন থাকলে সেটা ইউ ক্যান জাস্ট মার্ক ইট ডাউন you can ask it in the Q&A session but if I am asking something আপনারা যদি একটু কাইন্ডলি রেসপন্ড করার চেষ্টা করেন I'll be very grateful. So moving on, this is today's webinar. We are just like having this introductory session on introduction to ADR. Now, what is actually ADR? It is actually a very private method of settling disputes outside the formal court system. Now, এখানে আমাদের ADR বলতে actually আমাদের মাথায় আসে যে আমরা ADR নাম শুনলে আমাদের অনেকের মাথায় আসে জিনিসটা যে is it just commercial arbitration? No. Actually, ADR is not limited to commercial arbitration only. ADR has a lot of various methods and আমাদের ডিসপিউটটা কোন ডিসপিউট কিরকম আর কোন ডিসপিউটের সাথে কোন প্রকার ADR মেথডটা আমরা অ্যাপ্লাই করলে বেস্ট রেজাল্ট পাবো সেটাই হচ্ছে আমাদের পুরো ওয়েবিনারের একটা মূল উদ্দেশ্য। সো ADR এ কি হয়? ADR এ when there is a dispute we refer our dispute to a third party or in the case of negotiation the parties decide the dispute themselves. এখন আসি ADR আমরা যখন করি আমাদের পার্টিসদের হাতে একটা খুব সুন্দর স্বাধীনতা থাকে। স্বাধীনতা কি? When a matter goes to the court we are bound by the systems of the court. Hearings, evidences, decree. এখন আপনার আর আমার মাঝখানে যখন একটা dispute আসতেছে তখন if we go for the court systems and if there is a decree there is always a win or lose situation. ADR এর পারপাসটা হচ্ছে এই win lose সিচুয়েশনের মেন্টালিটিটা থেকে বের হয়ে আসা। So ADR যখনই whenever any ADR practitioner or a lawyer goes for ADR to settle a dispute he or she aims to look at the purpose of the parties বা পার্টিসদের ইন্টেনশনটা কি বা পার্টিসদের জন্য এই ক্ষেত্রে কোন জিনিসটা উপযোগী হতে পারে। সো ADR মেইনলি করে কি ডিসপিউটের ভিতরে ঢুকে একদম পার্টিসদের ইন্টেনশন পার্টিসদের বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট ইন্টারেস্ট দেখে এরপরে একটা সমাধানে আসার চেষ্টা করে যেটা কিন্তু সাধারণত কোর্ট সিস্টেম থ্রু আসা সম্ভব না বিকজ কোর্ট সিস্টেমের থ্রু either one party loses and the other wins. So moving on, আমরা যখন মানে বলতেছি যে ADR actually looks at the purpose of the dispute, so আমাদের এটাও জানতে হবে যে আজকে ADR এ কেন যাওয়া উচিত। For example, currently, internationally or domestically, there is a backlog of cases. Cases are piling up and up and up in the courts. And এখন আমরাও এটা জানি মামলা যদি একবার শুরু হয় মামলা কিন্তু কখনো শেষ হতে চায় না। মামলা একবার হলে চলতেই থাকে।
তো এই জিনিসটা এখন আপনি যদি চিন্তা করেন কমার্শিয়াল কনটেক্সটে, if you have an ongoing case and if your case is going on and on and on, in between আপনার ব্যবসায়িক কার্যক্রম কিন্তু থেমে থাকছে। তো ওই থেমে যাওয়াটার জন্য আপনার কিন্তু লস হতেই পারে। এখন থিংকিং ফ্রম আ বিজনেসম্যানস পয়েন্ট অফ ভিউ, আপনি কিন্তু চাবেন না যে আপনার ডিসপিউট আছে কিন্তু ডিসপিউটটা সলভ করার উদ্দেশ্যেই আবার আপনার ব্যবসায়িক কার্যক্রমটা থেমে আছে। সো এডিআর এর থ্রু আমরা অনেক সময় ব্যবসায়িক কার্যক্রমটা চালু রেখে আমাদের ডিসপিউটটা রিজলভ করতে পারি। প্লাস কোর্ট সিস্টেমে গেলে কি হচ্ছে, whenever a party loses or wins, ব্যবসায়িক সম্পর্কটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এডিআর এ আমরা ব্যবসায়িক সম্পর্কটাও কিন্তু প্রিজার্ভ করে মুভ অন করি। সো বলতে গেলে whenever for example in any platform or যে কোনো জায়গায় আপনি যদি কথা বলতে চান এডিআর নিয়ে, অডিয়েন্স সাধারণত ভাবে কি, this guy is going to talk about commercial arbitration. But actually ADR is much more to it. So ADR এ কিন্তু অনেক পদ্ধতি আছে। For example, mediation, negotiation, arbitration, conciliation, court referred mediation. So অনেক রকমের পদ্ধতি আছে। ADR is just not limited to arbitration. এখন আমি আসবো যে ঠিক আছে, ADR is not limited to arbitration only. এখন এডিআর আর লিটিগেশনের মেজর তফাৎগুলো কি? ফর এক্সাম্পল এডিআর আর লিটিগেশনের মেজর তফাৎগুলো হচ্ছে, এডিআর ইজ সামটাইমস চিপার। কিভাবে চিপার? এখন অনেকে আবার আর্গিউ করতে পারেন আমার সাথে যে যে কোনো একটা আরবিট্রেশনে যদি যাই, ইট ক্যান বি ভেরি এক্সপেন্সিভ ইনস্টিটিউশনালি বা অ্যাডহক যেভাবেই হোক, কাউন্সিলসদের ফি, আরবিট্রেটরের ফি বা ইনস্টিটিউশনাল আরবিট্রেশন হলে ইনস্টিটিউশনের ফি। অনেকে আর্গিউ করবেন যে হয়তো বা আরবিট্রেশন ইজ জেনারেলি মোর এক্সপেন্সিভ দেন লিটিগেশন। কিন্তু আপনি যদি অন দি আদার সাইড চিন্তা করেন ফ্রম আ বিজনেস পয়েন্ট অফ ভিউ, if you have a dispute going on for 5 years, 10 years, 15 years, and on the other hand, you're getting to settle your dispute within a span of 90 days to 150 days. So business perspective এ চিন্তা করলে আপনি যখন আপনার ডিসপিউটটা অনেক শর্টার ডিউরেশনে আপনি সলভ করতে পারতেছেন, টাইম ইজ মানি, ইউ সেভ ইউর টাইম, ইউ সেভ ইউর মানি। দিস ওয়ে আপনি যখন টাইমটাকে সেভ করতে পারেন তখন আপনার কিন্তু ব্যবসায়িক কার্যক্রম করার জন্য আপনার সময়টা বেঁচে যায়। তো এই ক্ষেত্রে এডিআর ইজ অ্যাকচুয়ালি প্রুভেন টু বি মাচ চিপার দেন লিটিগেশন। Then ADR actually gives you the freedom of speedy settlement. Courte, it's not always going to be speedy, not at all. Now litigation এর ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে যখন আপনি আর আমি আদালতের কাঠগড়ায় দাঁড়াই, তখন অটোমেটিকলি আপনার আর আমার সেটা ব্যবসায়িক সম্পর্ক হোক বা পারিবারিক সম্পর্ক হোক, যে কোনো সম্পর্ক হোক, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন এডিআর এর থ্রু সেটা ফ্যামিলি ডিসপিউট হোক, কমার্শিয়াল ডিসপিউট হোক, হোয়াট এভার ডিসপিউট ইট ইজ, বা এমপ্লয়মেন্ট ডিসপিউট হোক, যাই হোক, আমাদের পারস্পরিক সম্পর্কটা ইনস্ট্যান্টলি বিচ্ছিন্ন হওয়ার চান্স অনেক কম থাকে। সেটা যদি আমাদের পারস্পরিক সম্পর্কটা বিচ্ছিন্ন হয়, সেটা হয়তো অনেক পরে হয়, আফটার ফেইলিং আ লট অফ অ্যাটেম্পটস। বাট একদম ইনিশিয়াল পর্যায়ে আমাদের যে সেটা বিজনেস রিলেশনশিপ হোক, এমপ্লয়মেন্ট রিলেশনশিপ হোক, ফ্যামিলি রিলেশনশিপ হোক, যেটাই হোক, ইনিশিয়াল পর্যায়ে যে একদম নষ্ট হয়ে যাবে, এইটার চান্স এডিআর এর মাধ্যমে খুবই কম থাকে। এডিআর এর আরেকটা ফ্রিডম হচ্ছে যেটা পার্টিসদের কাছে আছে, কন্ট্রোল অফ প্রসেস অর ফোরাম। সেটা কিভাবে আমি আপনাদেরকে একটু বুঝাই। ফর এক্সাম্পল, অ্যাজ আ পার্টি আপনি যদি নেগোসিয়েশনে যান, আপনার কিন্তু মাঝখানে কোনো থার্ড পার্টিকে
ইনভলভ করার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে দুই পার্টিরই কিন্তু ফ্রিডম আছে যে একে অপরের সাথে কথা বলে ডিসপিউটটা রিজলভ করার। নেগোসিয়েশন ইজ মোর লাইকলি when the parties talk among themselves and try to come to a mutual point. এখন নেগোসিয়েশনটাকেও যদি আমি সাইডে রেখে মিডিয়েশনের কথা বলি, মিডিয়েশনে মিডিয়েটর কিন্তু আপনার জন্য কোনো কিছু ডিসাইড করে না। মিডিয়েটর কি করতেছে, পুরা কনভারসেশন বা পুরা প্রসেসটাকে ফ্যাসিলিটেট করে সো দ্যাট বোথ দ্য পার্টিস ক্যান কাম টু আ কমন গ্রাউন্ড। সো এখানেও কিন্তু পার্টিসদের হাতে অনেকটা ফ্রিডম of process বা choice of forum আছে because they get to choose their own mediator. Arbitration is a much formal process than negotiation and mediation. Whatever award we get in an arbitration, it's binding and final. কিন্তু এরপরেও আমি যদি as a party arbitration করতে চাই, আমার কিন্তু হাতে যথেষ্ট ফ্রিডম আছে compared to litigation. For example, if I want to go for ad hoc arbitration, I can go for ad hoc arbitration. I get to choose as a party whether my arbitration is going to be ad hoc arbitration or institutional arbitration. I get to choose as a party who is going to be my arbitrator. I get to choose the venue. I get to choose the time. So as a party, আমাকে কিন্তু এডিআর সেটা যে কোনো ফর্মে হোক, নেগোসিয়েশন, মিডিয়েশন, আর্বিট্রেশন, যথেষ্ট ফ্রিডম দিচ্ছে। এখন এডিআর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যত আমাদের এডিআর প্র্যাকটিস বাড়বে তত কিন্তু জুডিশিয়ারির উপর লোডটা কমে যাবে। গেল। এডিআর আমাদেরকে আরেকটা খুবই সুন্দর জিনিস অফার করে, সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। As a party, when I'm referring to ADR, I have much more authority over the process. If I am unavailable in a certain period of time, for a certain period of whatever, আমি কিন্তু চাইলেও মানে আমার হিসাবে, ফর এক্সাম্পল আজকে আমি পারবো না অ্যাটেন্ড করতে, আমি কিন্তু ওইভাবে নিজের প্রসেসটা কন্ট্রোল করতে পারছি। কনফিডেন্সিয়ালির ব্যাপারটা, ফর এক্সাম্পল lot of multinational companies বলেন বা আমি মাল্টিন্যাশনাল কোম্পানিজে নাই যাই, ফর এক্সাম্পল যে কোনো একটা ফ্যামিলি ডিসপিউট, এখন কিছু জিনিস আদালতের কাঠগড়ায় একদম সবাই জানার থেকে আমি হয়তোবা প্রেফার করি যে ম্যাটারটা যেভাবেই হোক খুবই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে রিজলভ করা। সো এইখানে ADR gives me a beautiful advantage of confidentiality and also আমি যেটা বলি problem solving approach. Problem solving approach আমরা ADR কে কেন বলি? For example, ADR এর থ্রু যখনই আমরা কোনো ডিসপিউট রিজলভ করার চেষ্টা করি, আমাদের মাথায় কিন্তু কখনো এটা থাকে না যে কোন পার্টি হারবে, কোন পার্টি জিতবে, সেটা না। ফর এক্সাম্পল, আজকে যদি যে কোনো ম্যানুফ্যাকচারার আর সাপ্লায়ারের মাঝখানে একটা ডিসপিউট হলো, এরা তাদের ডিসপিউটের জন্য মামলা মোকদ্দমা চুজ করলো, আলটিমেট রেজাল্টটা কি হবে? ওদের ব্যবসায়িক সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, দ্যাটস ফর শিওর। অ্যান্ড দ্য থিং ইজ there's going to be one winner and one loser here. বাট ADR এর ক্ষেত্রে এই সেম জিনিসটা আমি যদি ADR কে রেফার করতাম, ফর এক্সাম্পল মিডিয়েশনই ধরে নেন, আমরা বললাম পার্টিসকে যে আপনারা মিডিয়েশনে যান, তখন বিকজ we resorted to ADR, we are going to focus on a problem solving approach. এখন problem solving approach বলতে আমরা কি বুঝাই? সাপ্লায়ার তার পারফরম্যান্সে ডিলে করেছে due to some cross border activities, let's say. So, for example, এখন after going through mediation, if the supplier decides that আচ্ছা ঠিক আছে আমি পরের বারের কিছু ট্রানজাকশনের জন্য I will be providing the manufacturer some discounts, তাহলে কিন্তু ওদের ব্যবসায়িক সম্পর্কটাও প্রিজার্ভ হলো, প্লাস তাদের যে ফার্দার মানে
এখানে there is no win-lose situation. কিছুটা কম্প্রোমাইজ করে they reached a common ground. এখন আমি যদি বলি যে ADR এ খালি advantage আর advantage, I'll be lying. ADR has some disadvantages as well, but আমি disadvantageটাকে disadvantage বলবো না। যে কোনো প্রসেস কিছু একটা শর্টকামিং থাকে, ADR এরও কিছু একটা শর্টকামিং আছে। ফর এক্সাম্পল, কোর্টে যে কোনো একটা ডিগ্রি বা জাজমেন্টে there is a precedent. আমাদের ADR এ সেটা এখন ADR এ নেগোসিয়েশন, মিডিয়েশন এখানে যেটাই ডিসাইডেড হয়, it's not binding unless and until the parties agree to do so. কিন্তু let's say আর্বিট্রেশনের অ্যাওয়ার্ড কিন্তু ফাইনাল অ্যান্ড বাইন্ডিং, কিন্তু তারপরেও আর্বিট্রেশনের কোনো অ্যাওয়ার্ড কিন্তু it does not set a precedent. এরপর কিছু কিছু ক্ষেত্রে ADR এ যদি পার্টিসদের মন মানসিকতা এমন থাকে যে ঠিক আছে এই নেগোসিয়েশনটা শেষ হোক, I will see him in the court. এই মিডিয়েশনটা শেষ হোক, I will see him in the court. এই আর্বিট্রেশনটা শেষ হোক, I'll challenge the award and see him in the court. অনেক সময় পার্টিসদের মন মানসিকতা অনেক হোস্টাইল থাকে, তখন কিন্তু যত ভালো মিডিয়েটরই আসুক, যত ভালো আর্বিট্রেটরই আসুক, যত ভালোভাবে এটা রিজলভ করার চেষ্টা করা হোক, পার্টিসদের মন মানসিকতা যদি হোস্টাইলই থাকে, there is ultimately zero chance যে ADR এর মাধ্যমে এই জিনিসটা নিষ্পত্তি হবে। অলসো কিছু কিছু ক্ষেত্রে there is an uncertainty as well. হ্যাঁ, ADR কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সার্টেনটি প্রদান করে। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ কন্ট্রোল ওভার দি প্রসেস, কিন্তু এট দ্য সেম টাইম যখন কম্পেয়ার টু লিটিগেশন আপনি ADR এর প্রসেসটা মানে চিন্তা করেন, এখানে একটা ছোট্ট আনসার্টেনটি আছে। ফর এক্সাম্পল, যে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি কি করেন, আইনি প্রক্রিয়ার কথা চিন্তা করে কোন ল অ্যাপ্লাই হবে সেটা চিন্তা করে, অ্যাপ্লিকেবলস, রুলস, রেগুলেশনস, লস এগুলোর কথা চিন্তা করে আপনি কিন্তু সামহাউ প্রেডিক্ট করতে পারেন যে হোয়াট উইল বি দ্য আউটকাম। ADR এ যেহেতু the mediator facilitates the mediation, আর negotiation-এ the parties talk themselves out, and arbitration-এ the panel of arbitrators decide the dispute. Whatever is done in ADR processes is actually decided on the merits of the dispute, not the facts, not the laws. It's actually more focused on the facts, more focused on the situations, more focused on the parties. So facts, situation, the status of the parties, এগুলোর কথা যখন আমি চিন্তা করে যখন আমি আলটিমেট রেজাল্টের কথা চিন্তা করি, it's very uncertain. কারণ কোর্ট কাচারির ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি মাথার মধ্যে থাকে যে এই আইন অ্যাপ্লাই করলে এই রেজাল্ট আসবে, কিন্তু ADR এর ক্ষেত্রে কিন্তু এই ছোট্ট আনসার্টেনটা রয়ে যায় আমাদের। সো ফার আমি জাস্ট ছোট্ট করে ব্যাখ্যা করেছি যে ADR-টা কি, আর ADR আর লিটিগেশনটাকে যদি আমি কম্পেয়ার করি, ADR এর অ্যাডভান্টেজেস গুলা কি আর শর্টকামিংস গুলা কি। So if there is any question or if there is anything additional you want to ask, I give you 5 seconds or 10 seconds to ask. Otherwise, I'll move on to the next part. Okay, I'll assume কারো কোনো question নাই. I'll just move on to the next part. So ADR mechanisms এর ভিতরে কি mechanism আছে? For example, one interesting thing I would like to share, a very, actually not a very long time ago, a few months back, I was having a conversation with someone from this respected fraternity regarding ADR. So যখনই আমি বারবার বলছি ADR, লোকটা ঘুরে ফিরে বলতেছে arbitration. So there is this one misconception
we have to get out of. ADR মানেই arbitration না। ADR এ অনেক অনেক প্রকার আরো অনেক কিছু আছে। So ADR is actually the full form যেটা আমি আগেও বলেছি, it's alternative dispute resolution. What do we mean by alternative dispute resolution? By alternative dispute resolution, we mean by any way through which we refer to a dispute outside of the traditional court system. এখন, when we resort to a system which is outside the court system, it's actually, of course, a bit informal than litigation. But then again, there is actually a lot of methods which is present in the ADR spectrum. Now, ADR এর কিন্তু অনেক পদ্ধতি আছে। For example, mediation, negotiation, arbitration, expert determination, conciliation, court-referred mediation, ombudsman। কিন্তু পুরো ADR-টার স্পেকট্রামের কথা যদি আমি চিন্তা করি, এটা কিন্তু মেইনলি দাঁড়িয়ে আছে তিনটা পিলারে। The first pillar is negotiation, the second pillar is mediation, and the third pillar is arbitration. Now, talking about negotiation, negotiation is the most informal ADR method, but then again, it's the most easiest ADR method. কিভাবে? Negotiation, there is no third party involved. যে কোনো অন্য ADR মেথডে we involve a third party. Negotiation এ কিন্তু there is no third party involved. So for example, if I am party A and Tuhin Bhai is party B, and if we have a dispute, we decide to talk it out among ourselves. This is negotiation. What's the beauty of negotiation? We are not actually involving any other party to resolve the dispute for us. এখন এই negotiation-এ, it's very informal, এই negotiation-টা কি আমি সব ক্ষেত্রেই প্রযোজ্য? Actually না। Negotiation কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। এটার সর্বপ্রথম রিজন হচ্ছে, অনেক সময় পার্টিসরা একে অপরের সাথে কথা বলে একটা কমন গ্রাউন্ডে আসার জন্য রেডি না। So when the parties are not ready to talk among themselves and to reach a common ground, negotiation is actually very likely to be ineffective. So negotiation কখন আমরা প্রযোজ্য, আমাদের কখন প্রযোজ্য? যখন পার্টিসরা নিজেরা আইডেন্টিফাই করতে পারছে যে this is the issue between us, and the parties are actually willing and also are there in the position where they're not hostile towards each other. So parties-ra যখন একে অপরের সাথে cooperative and they're ready to talk it out among themselves, only then negotiation is effective. Otherwise, negotiation can be ineffective if the parties are hostile towards each other. Okay. Now, mediation এ আসি. This is the second pillar of ADR spectrum. Mediation এ, এখন mediation is slightly formal but a bit informal than arbitration. কেন আমি slightly formal বলতেছি? কারণ mediation is actually conducted by a mediator. Who is a mediator? Who facilitates the entire process. And the mediator is a third party selected by the two parties in the dispute. So mediator is a third party selected by the two parties in the dispute. কিন্তু mediator কি করে? Mediator কি পার্টিসদের বলে যে আপনি এটা করেন, আপনি ওটা করেন? না। Mediator কি ওদের হয়ে কোনো ডিসিশন নাই? না। Mediator কি বলে যে this is right, this is wrong? No. As a mediator, the mediator's job is to give both the parties a realization of their best alternative way and their worst alternative way. For example, mediator-এর কাজ হচ্ছে mediator আবার তখনই mediator-এর কাজ হচ্ছে পার্টিসদের একটা কমন গ্রাউন্ডে আনা। এখন mediator
আপনাকে কিন্তু কখনো বলতে পারছে না যে this is wrong or this is right, or mediator cannot push you to do anything. So how the আপনার মনে এখন question আসতে পারে যে how the mediator is actually facilitating the process then. What the mediator tries to do is to identify the problem first. And how does the mediator do it? First of all, the mediator holds a joint session where the parties actually state their problems. Then the mediator separately talks to each party. এখানে হয় কি, যখন মিডিয়েটর একা একা এক একটা পার্টির সাথে আলাদা আলাদা করে কথা বলে, তখন কিন্তু মিডিয়েটর জানতে পারে যে অ্যাকচুয়ালি ইস্যুটা কোথায়, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্রবলেম। সো তখন মিডিয়েটর করে কি, দে অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেট or encourage the parties to come to a common ground. এখন এখানে মিডিয়েটর দুইটা পার্টিকে একটা রিয়েলাইজেশন দেয় যে if this dispute is not settled through mediation today, what is the best possible outcome, what is the worst possible outcome. এখন একটা পার্টিকে যদি কোনো মিডিয়েটর এই কোয়েশ্চেন করে, পার্টি কিন্তু চিন্তা করতে পারে যে ওকে, if the matter isn't settled today, the best possible outcome is probably nothing, and the worst case scenario is probably I'll have to go for litigation. So when the parties are actually willing to preserve the business relationship, তখন ওরা কিন্তু নিজেদেরকেই পুশ করে যে আচ্ছা, where can I compromise a bit to reach a common ground. So এভাবে both parties compromise a bit of their interests to protect a major interest. So this is how mediation works. Now, arbitration টা কি? Arbitration is actually the most formal mechanism in all of the ADR methods. Arbitration এখন the arbitration does not actually jump in its own. Sometimes যে কোনো commercial agreement একটা arbitration clause থাকে যে any dispute arising out of this contract will be referred to arbitration. এখন যদি ওই কমার্শিয়াল কন্ট্রাক্টে arbitration clause-টা না থাকে, there is always a possibility or always an option of going or inserting an arbitration clause through a submission agreement. এখন submission agreement-টা কি? It's a separate agreement by which we actually insert an arbitration clause separately via a separate agreement. এখন arbitration is actually applicable for commercial disputes, as it's actually related to disputes arising out of any commercial relationship. Now, arbitration is more like a private trial. So arbitration actually has a lot of similarities with court. কোর্টে যেভাবে একটা formal system of trial হয়, সেভাবে arbitration is just a private trial offering you more autonomy, more control over the process, and also a huge advantage of confidentiality. Arbitration-এও কিন্তু you are allowed to present evidences and arguments, and evidence or arguments এর বেসিসেই কিন্তু arbitral tribunal তাদের অ্যাওয়ার্ডটা দেয়। এখন আরবিট্রেশনের শেষে যখন একটা অ্যাওয়ার্ড আসে, that award is also binding. What do I mean by it's a binding award? মোট কথা, the parties are bound to follow the award. And if they don't want to follow the award, কোর্টের মতো কিন্তু there is no system of appeal. For example, যে কোনো judgment বা যে কোনো ডিক্রি আমরা যেভাবে কোর্টে appeal করতে পারি, there is no system of appeal in arbitration. So, even though the award is final and binding, and if a party is dissatisfied with the award, the party can at most challenge the award, but can never appeal the award. So arbitration has a lot of similarities with litigation, but কিছু কিছু ক্ষেত্রে arbitration কিন্তু litigation এর থেকে আলাদা.
So arbitration is the most formal process of settling a dispute, which is most probably a commercial dispute. And the outcome of an arbitration is a binding award, and the final decision of a tribunal is known as an arbitral award. So even though ADR spectrumটা আমাদের অনেক বড়, ADR spectrumটা রেস্ট করে কিন্তু তিনটা পিলারে। ফার্স্ট পিলার হচ্ছে নেগোসিয়েশন, সেকেন্ড পিলার হচ্ছে মিডিয়েশন, থার্ড পিলার হচ্ছে আর্বিট্রেশন। এগেইন যদি আমি রিক্যাপ করি, নেগোসিয়েশনে there is no third party involved. The parties are actually in a position where they are ready to communicate among themselves. Then only negotiation is effective. Okay, যদি পার্টিসরা ওই অবস্থানেই নাই যে তারা নিজেরা আলাপ আলোচনা করে তাদের ডিসপিউটটা রিজলভ করতে পারবে, তখন কিন্তু পার্টিসরা they can refer to mediation where a third party comes into action, facilitates the process, gives both the parties a realization of the best and worst possible outcomes of not settling the dispute through the mediation, and then the parties decide where is the common ground, or the parties is who যারা ডিসাইড করে যে আমি কি কম্প্রোমাইজ করে মূলত মেইন গ্রাউন্ডে বা কমন গ্রাউন্ডে আসতে পারি। Third pillar is arbitration, which is the most formal, and also whatever decision comes out of an arbitration is known as an arbitral award and it is binding. এখন মিডিয়েশনে যে আউটকামটা আসবে সেটা কিন্তু বাইন্ডিং না। If the parties want, they can draft an agreement and write down the possible outcome. কিন্তু otherwise mediation থেকে যে আউটকামটা আসতেছে it's not binding, but arbitration এ যে আউটকাম বা অ্যাওয়ার্ডটা আসতেছে it's so far binding. এখন আমি যদি বলি একটু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করি, আমাদের বলতে গেলে এডিআর মেথড নিয়ে আমি এত কথা বললাম। ADR কি এটা আমি বললাম যে ADR is actually a process of settling a dispute outside the traditional court system. আমি বললাম যে ADR এর advantages কি, for example আমি speed, cost, তারপর flexibility, confidentiality এটাও বললাম। আমি আবার ADR এর shortcomings যেটা it lacks a precedent, আবার কিছু কিছু ক্ষেত্রে there is uncertainty এগুলো মেনশন করলাম। And I also mentioned that what is negotiation, mediation and arbitration. আপনাদের মাথায় একটা প্রশ্ন এতক্ষণে I'm pretty sure এসে গেছে যে ADR actually কখন applicable হবে। এখন there is no straightforward answer to it যে এখনই ADR apply হবে, because it's totally up to the parties. But হ্যাঁ, if I talk about arbitration for example, there is actually every commercial dispute or every contractual dispute can be settled through arbitration, for example. For example, কোন dispute আমি arbitration এর through settle করতে পারবো না? আমি shareholder agreement যদি dispute হয়, I can resolve it through arbitration. JV disputes, JV related disputes, partnership disputes, RMG and textile related disputes, IT related disputes, payment disputes, consultancy, banking, investment, then cross-border disputes, sales and purchase, any kind of commercial dispute, I can resolve through arbitration. Mediation এর ক্ষেত্রে খুবই কমন প্রবলেম হচ্ছে, খুবই কমন ক্ষেত্র হচ্ছে family dispute, labor dispute, loan repayment, construction and real estate, land dispute. এখন land dispute আর construction আর real estate এর ক্ষেত্রে mediation খুবই উপযোগ্য, কারণ হচ্ছে এখানে there is always an assumption, construction and real estate বলেন বা land dispute বলেন, এখানে as there is an existence of property, তার মানে এখানে মানে automatically arbitration এ যাবে। No. When there is an existence of property, the matter will not automatically move to arbitration. Looking at the best interests of the parties, mediation is also
highly effective in construction disputes and land-related disputes. Our family disputes say negotiation plus mediation is very effective. Labor disputes, employment disputes, mediation, negotiation is very effective. So actually, if we look at the array of disputes, negotiation, mediation, they're also very effective, and arbitration in the commercial context is highly effective as well. কিন্তু নেগোসিয়েশনের কথা যদি আমি একটু কন্ট্রাস্ট করি, তাহলে নেগোসিয়েশন কিন্তু খুবই প্রাইমারি স্টেজে এফেক্টিভ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু যখন পার্টিসরা অতিরিক্ত হস্টাইল হয়ে যায়, ইটস ভেরি আনলাইকলি নেগোসিয়েশন উইল বি এফেক্টিভ। আর মোর এফেক্টিভ হবে মিডিয়েশন, সবচেয়ে ভালো এফেক্টিভ হবে আরবিট্রেশন। সো ছোট করে I just gave you a recap of the 3 pillars of ADR methods. Now, আজকের ওয়েবিনার যেহেতু আমরা করছি যে ইন্ট্রোডাকশন টু ADR, ফার্স্ট অফ অল আমাদের তুহিন অ্যান্ড পার্টনার্সের একটা উদ্দেশ্য হচ্ছে যে ইটস জাস্ট আ ফ্রি ওয়েবিনার টুডে। এখন ডিপেন্ডিং অন হোয়াট এভার সার্কামস্ট্যান্সেস অ্যান্ড হোয়াট ইট ইজ, আমাদের এখানে we will be obviously working a lot on ADR, সেটা যেভাবেই হোক, সেটা আমাদের ট্রেনিং ট্রেনিং এর থ্রু হোক বা রাইটিং এর থ্রু হোক, হোয়াট এভার। কিন্তু এটা ছাড়াও আমাদের অ্যাকচুয়ালি এডিআর নিয়ে এত কথা বলছি আমি, কিন্তু এডিআরটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে কি আসলেই ম্যাটার করে নাকি না, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন থাকে। কারণ আই হ্যাভ নোটিসড আ লট অফ থিংস, স্পেশালি অ্যামং মাই স্টুডেন্টস যারা অ্যাকচুয়ালি ইজ মোর লাইক স্টাডিং ডোমেস্টিক ল বা ন্যাশনাল ল যেটাকে, ওরা ওদের কোর্স হিসেবে এডিআরটা পড়াশোনা করে, বাট a lot of students are actually, unfamiliar with the fact that ADR is actually required in Bangladesh. কারণ যখন ADR বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এই কথাটা বারবার উঠে, তখন আমাদের অনেকের মাথায় না চলে যায় যে একটা আমাদের মানে অটোমেটিকলি থট প্রসেসটা একটা ইন্টারন্যাশনাল স্পেকট্রামে চলে যায়, which is not always the case. বাংলাদেশে we actually need ADR. Now, কেন? Because ADR actually matters in Bangladesh. Because why? Over 4 million cases are currently pending in Bangladeshi courts. Now, যেখানে আমাদের 4 million cases are pending in Bangladeshi courts, there is a backlog of cases. আর যে কথাটা আমি একটু আগেও বলেছি যে মামলা একবার শুরু হলে এটা শেষ হয় না, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। এখন ফার্স্ট অফ অল, it's actually an overload on the judiciary. কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমার ম্যাটারটা এডিআর এর যে কোনো একটা মেথডের থ্রু সলভ করা সম্ভব, by going to that method I'm actually reducing the stress or the overload of the judiciary, number 1. Secondly, যখন আমি ADR এর মেথড when I resort to a particular ADR method and settle my dispute through ADR, I'm actually, avoiding a delay which can be caused if I resort to litigation. And also, এটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে commercial litigation বা civil cases, it actually takes several years to resolve. এখন এই এত বছরে আপনার ব্যবসায়িক অবস্থা পরে কি হতে পারে, আপনার টাইমও চলে যাবে, আর কোর্টে মানে এই যে একটা নিজের কাছে নিজে ইটস অ্যাকচুয়ালি ভেরি এক্সহস্টিং। তো তখন দেখা যাচ্ছে যে এডিআর একটু স্পিডি সেটেলমেন্ট হয়, যেখানে it actually gives you more autonomy. And whenever we look at litigation, when it takes years and years and years, and then hearings and hearings and hearings, it actually ends up with high financial expenses and, of course, emotional drainer kotha ami nai boli. And whenever I speak about ADR, it's actually a proactive approach, because
one way I'm actually reducing the workload and the backload of the judiciary. And secondly, I'm also saving myself from the hassle. So far, I have covered a small introduction on what is ADR. Erpor, I spoke about the advantages and the shortcomings of ADR. Then I mentioned all the ADR methods and I focused on the three pillars of ADR, which is negotiation, arbitration, and mediation. And I actually briefly explained যে negotiationটা কি, mediationটা কি, arbitrationটা কি, negotiation being the only way where there is no third party involved, and arbitration being the most formal way of settling a dispute and where the outcome is final. সো এভাবে আমি লাস্টে এটা বলে কনক্লুড করেছি যে কোন ক্ষেত্রে নেগোসিয়েশনটা আমার হাইলি এফেক্টিভ আর কোন ক্ষেত্রে arbitration will be highly effective, and then what are the kind of disputes which can be easily resolved by ADR, and why in Bangladesh we need ADR. So that's where I'll be ending my part of the webinar. But before handing the floor to Tuhin Bhai, I would really welcome any question if the audiences have. Someone asked a question, just a moment. Mr. Rafi, how does ADR work in negotiation process? What is ADR's role here? Or how does the process benefit the parties themselves, solve the dispute by themselves privately? Okay. Negotiation process, Mr. Rafi, thank you for the question. Negotiation process, first of all, negotiation ta ki? Negotiation is one of the pillars of ADR. গেল এখন negotiation is the only way যেখানে কোনো third party involved নাই। এখন your question is how does negotiation work? For example, let's talk about you and me. আপনার আর আমার একটা, let's not go to a commercial dispute. Let's say I own a law firm and you're my employee. এখন আপনার আর আমার মাঝখানে there is an employment dispute. Let's say I'm not paying you properly. I'm not paying you your salary properly. এখন আপনি কি করবেন? আপনি straight forward আমার সাথে কথা না বলে আমার এগেইনস্টে মামলা দিয়ে দিবেন? তো তার থেকে বেটার হচ্ছে you decide that you negotiate. এখন এই ক্ষেত্রে, for example, you are not hostile towards me or I don't hold any kind of grudge towards you. Let's say I have a genuine problem. My bank accounts are frozen. That's why maybe আমি আপনাকে আপনার স্যালারিটা সময় মতো দিতে পারছি না। But you need your salary. So when you actually decided to negotiate with me, rather than filing a case against me, you actually offered me a huge respect. So this is how, number one, আমাদের মাঝখানে যতই পরবর্তীতে financial transactionটা খারাপ হয়ে যাক, you actually respected the employment relationship, and by doing and by actually agreeing to negotiate, you actually offered me a respect. Now, coming to the core of the negotiation. Negotiation এ এই ক্ষেত্রে আপনি আর আমি ছাড়া অন্য কেউ কিন্তু আমাদের ডিসপিউটটা আমাদের হয়ে ফ্যাসিলিটেট করবে না বা ডিসাইড করবে না, because we actually gave ourselves the freedom to decide the dispute ourselves by agreeing to negotiate. So for example, I have a genuine problem. I kindly say that, Rafi, আমার bank accounts frozen, that's why I'm unable to pay you your salary on time. You're like, okay, যেহেতু আপনি আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পেরেছেন, আপনি কিন্তু এখন আমার প্রবলেমটা বুঝতে পেরেছেন, but then again you need your salary. আপনি আমাকে বলতেছেন যে okay ma'am, I understand your problem, but I actually
need some financial help, আমার ফ্যামিলিতে এই ইস্যু চলছে। Okay, then I also get to acknowledge your problem. So what I can do, I can compromise something of my own and you can compromise something of your own. So for example, এই জিনিসটা আমরা করতে পেরেছি কেন? Because we talked among ourselves, we identified where the problem is, and we also acknowledged each other's situation. ব্লেম গেম খেলার থেকে আমরা কিন্তু একে অপরের সিচুয়েশনটা বুঝতে পারলাম। সো এখন আমি কি করতে পারি? ফর এক্সাম্পল, let's say, now that I know that you are in need of money, and now that you know my bank accounts are frozen, that's why I cannot give you your salary. আপনি কি করছেন? বলছেন, ম্যাম পুরাটা না দেন, আপনি আমাকে কিছুটা দেন। And when you said that, what I did, I probably arranged some money অন্য কোথা থেকে। আপনার স্যালারি যদি 50,000 টাকা হয়, আমি আপনাকে somehow ম্যানেজ করে 25,000 টাকাই দিয়ে দিলাম। This way, আপনি নিজের 100% ফাইন্যান্সিয়াল ইস্যুটা সলভ না করতে পারলেও কিছুটা আপনি একটু হলেও মোটামুটি একটা পর্যায়ে আসতে পারছেন। So Rafi, did I clear your question? Okay, as I don't see any response from Rafi, I'll assume that he doesn't have any further question. Okay, thank you, Rafi, for your response. Mr. Ali Ahmed questioned, how can arbitration tribunal secretaries find arbitrators to assist and find their first client? Okay, I'll clarify you here. Arbitration tribunal secretaries বলেন বা panel of arbitrator বলেন, the parties in the dispute are not their client. ঠিক আছে? How does one arbitration work? For example, আপনার আর আমার একটা commercial contract exist করে। Let's say it's a shareholder agreement. Shareholder agreement এর শুরুতেই আমাদের main agreement একটা clause ছিল, any dispute arising out of this agreement will be referred to arbitration, for example. Okay. Now, out of this shareholder agreement, Mr. Ali and I ultimately ended up with a dispute. We referred to arbitration. So, for example, I will file a notice of arbitration. And once I file a notice of arbitration, that means with the notice of arbitration, the initial filings of the arbitration has already begun. Now, with that, arbitrators are not the parties' clients, and the parties are not their arbitrators' clients. So, for example, Mr. Ali will have a lawyer. Am I audible? Yes, ma'am. Okay, sorry, there was a electricity cut. Okay, so I'll just get back. এখন, as a party to the dispute, Mr. Ali will have his lawyer and I'll have my lawyer. এখন, our lawyers or the counsels will be nominating one arbitrator. For example, Mr. Ali তরফ থেকে একজন arbitrator তার counsel nominate করলো, আমার তরফ থেকে আমার counsel আরেকজন arbitratorকে nominate করলো, and arbitrator কারা হয়? Arbitrators are not generally random XYZ. Arbitrators are mostly retired judges, and as they're retired judges, they're highly experienced. Now, এখানে, when two arbitrators are nominated, two arbitrators jointly decide the chairman of the tribunal. So দেখেন, পার্টিসরা কিন্তু তাদের আর্বিট্রেটররা চুজ করার অটোনমিটা পাচ্ছে। এখন, for example, if I am not someone from the legal background, I might not know
who to nominate correctly, তখন কিন্তু our councils do it on our behalf, nominating a retired judge to be an arbitrator. কিন্তু তার মানে এই না যে আমি ফর এক্সাম্পল র্যান্ডম XYZ কে নমিনেট করেছি বলেই কিন্তু উনি অ্যাওয়ার্ডটা ক্ষেত্রে আমার প্রতি একটু পার্শিয়াল হবে। There is nothing like that. Okay, Mr. Ali Ahmed asks, Miss Ayman, how can secretaries their first job, okay, get their first job as tribunal secretaries and get their first work assisting arbitrators or find arbitrators who require assistance? Okay. Secretaries এখন ধরেন for example do you mean to ask যে কিভাবে arbitration tribunal secretaries get their first job? Can you please respond? Okay. When there is a let's assume it's an ad hoc arbitration. There are two ways a tribunal secretary can get the first job. Let's assume it's an ad hoc arbitration. Ad hoc arbitration কি? Contracted through পার্টিসদের অনুযায়ী আর্বিট্রাল প্রসেসটা ডিসাইড করা হয় অ্যান্ড দেন ফর এক্সাম্পল এটা কি সিয়াক রুলস ফলো হবে নাকি এটা আইসিসি রুলস ফলো হবে না এটা কি আনসেট্রাল রুলস ফলো হবে, কোন রুলস ফলো করে আর্বিট্রেশনটা হবে সেটাকে যখন when the parties get to decide it we say it's an ad hoc arbitration. Now in an ad hoc arbitration most of the cases এটার কিন্তু কোনো প্রিসিডেন্ট নাই যে এভাবেই কিন্তু ট্রাইব্যুনাল সেক্রেটারিজরা তাদের ফার্স্ট জব পাবে। ইন মোস্ট অফ দি কেসেস যখন একটা প্যানেল অফ আর্বিট্রেটর বসে যায় তাদের মাথায় হয়তো বা থাকে মোর স্পেসিফিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্য চেয়ারম্যান অফ দি ট্রাইব্যুনালই হয়ে থাকে, তাদের মাথার মধ্যে থাকে যে ওকে আই নো দিস পারসন, আই ক্যান প্রপোজ হিজ নেম অ্যাজ দ্য ট্রাইব্যুনাল সেক্রেটারি of this arbitration. গেল, এটা হচ্ছে ad hoc arbitration এর। Institutional arbitration এ কি হয়? For example, let's talk about BIAC. BIAC is very structured. BIAC এ ওদের একটা লিস্ট আছে যেখানে they have this enlisted set of tribunal secretaries. So whenever they have an arbitration, they can also propose the arbitration, or they can also propose a specific person whether or not they want to work for a specific arbitration because BIAC এর একটা ট্রাইব্যুনাল সেক্রেটারি লিস্ট আসে। ওটা কিভাবে আসলো? The candidates have successfully completed a course on how to be a tribunal secretary and also they have sat for an examination and only after that they now qualified to be in the panel of arbitral tribunal secretaries. Ali Ahmed, did I answer your question correctly? Okay, okay. Shabab Ashfaq asks, in tax dispute, does ADR practically differ from the normal appeal process? And what factors should a taxpayer consider before choosing ADR? Okay, as you're talking about tax, আমাদের দেশে ট্যাক্সের ক্ষেত্রে ADR is highly effective and that's why ADR practitionerরা কিন্তু এখন there's something called tax ADR separately because ট্যাক্সের ক্ষেত্রে ADR practice is getting much broader and that's why there is something actually tax ADR which exists. এখানে আপনার ট্যাক্স ডিসপিউটের কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য ওইটা কিন্তু ওইভাবেই সেট করা আছে। Okay, so Shabab Ashfaq, okay, how does ADR practically differ from normal appeal process and what factors should a taxpayer consider before choosing ADR? Okay, as I've spoken, in tax disputes, tax ADR exists and ekhane if it's a tax dispute, you actually have a broader array of processes to resort to. All right. Faisal Mohammad Tanvir, ma'am, I have missed something you mentioned regarding appeal. Okay. There, you missed something when I have spoken regarding appeal in terms of arbitral awards. Okay. আমি এটা বলতে চাচ্ছিলাম যে arbitral award there is no appeal.
আপনার কোর্টের জাজমেন্ট বা ডিক্রিতে কি হয়? If you are aggrieved by the judgment, you can appeal in a higher court. কিন্তু আরবিট্রেশন ট্রাইব্যুনালে অ্যাওয়ার্ডের ক্ষেত্রে কি হয়? আজকে আপনি কোনো ট্রাইব্যুনালের অ্যাওয়ার্ড নিয়ে aggrieved. There is nothing called a higher arbitral tribunal. আপনি appeal কার কাছে করবেন? So arbitration-এ অ্যাওয়ার্ডের ক্ষেত্রে there is no appeal. However, if a party is aggrieved with an award, the party can challenge the award in the applicable court. Faisal Mohammed Tanvir, are you clear now? Okay, I'll assume I have answered all the questions. Is there any other question? All right, great. So as there is no other question, I will end my session here. If there is any question, কারো যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি প্লিজ আমাকে জিজ্ঞেস করতে পারেন. Otherwise, I'll be ending my session here and handing the floor to Mr. Usman Goni Tuhin. And before handing him the floor, I would love to thank you all for participating in the webinar. আপনারা আপনাদের সময় দিয়ে এখানে আমাদের মানে ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন. That's already a huge honor for Tuhin and Partners. So I am really thankful to each and every one of you. Secondly, whoever asked questions, thank you. I hope I have answered you correctly. And last but not the least, I would love to thank my entire team. Fariha for hosting the event, Provat for helping us out with the research and the material and the logistics, and of course, how can I forget Sharaf? Sharaf actually played a huge role in whatever marketing we have done for this ADR webinar or whatever in my sector, ADR sector. So thank you, my team. And with this, thank you all. So I'll be handing the floor to Mr. Usman Goni Tuhin. Thank you all. Thank you so much, ma'am, for this effective presentation. And I believe ADR সম্পর্কে সবার বেসিক একটা খুব ক্লিয়ার কনসেপ্ট চলে এসেছে আপনার প্রেজেন্টেশন থেকে, অ্যান্ড সবাই অনেক ইফেক্টিভলি পার্টিসিপেট করছে আমাদের হোল সেশনে। সো নাও আই এম ওয়েলকামিং আওয়ার নেক্সট স্পিকার, মিস্টার ওসমান গনি তুহিন স্যার। থ্যাংক ইউ। Hello everyone, am I audible and visible? Yes, sir. Okay, thank you everyone for joining us today. Thank you, Chandra. You have already taken us through what ADR is, why it matters, its advantages and limitations, the principal mechanism through which alternative dispute resolution actually works. So instead of repeating those concepts, I would like to take the discussion one step further. My focus will be very practical. Where exactly does ADR sit within the legal framework of Bangladesh? So what does the law require? What does the law encourages it? And what does it create an opportunity for lawyers and their clients to resolve disputes before becoming tapped in prolonged litigation? And finally, I want to discuss what all of this means for us as a practicing lawyer. So I'll be sharing a slide. Just a moment. Okay. Is my slide visible? Yes, sir. Okay, that's good. So ADR in Bangladesh, this is actually the roadmap. So
When we hear the term ADR, many of us immediately think about arbitration or mediation. মোস্ট অফ দ্য টাইম আমাদের সবারই মাথায় প্রথমেই যে জিনিসটা ক্লিক করে এডিআর শব্দটা শুনলেই যে ওয়েদার ইট মাইট বি আরবিট্রেশন অর এ মিডিয়েশন, বাট এডিআর ইন বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি মাচ ব্রডার দ্যান দ্যাট. If we look carefully at our existing legal framework, we'll find ADR mechanism in civil litigation, commercial disputes, banking disputes, taxation, family matters, labor disputes, legal aid, and even certain criminal matters. So my central argument today is this: Bangladesh does not necessarily suffer from an absence of ADR law. We already have a fairly existing legal architecture. The bigger question is whether lawyers, institutions, and litigants are identifying and using the appropriate ADR mechanism early enough and effectively enough. So we already in this slide actually gives us a big picture. ADR does not existing under one single law, which we already told you. ADR is actually incorporated in our different laws like civil procedure, commercial disputes, banking recovery matters, the Orthorin Adalat Ain, which actually provides the mediation frameworks, income tax acts, where the ADR mechanism is for the tax disputes, family and labor law contains reconciliations, settlements, conciliation mechanism. The section 345 of the Code of Criminal Procedures permits the compounding and legally specified offense. So whatever, let's start with the civil litigation. So section 89A of the Code of Civil Procedure gives us a structured mediation process after the written statement has been filed. So who actually files the written statements? Can anyone answer? The defendant, sir. The defendant. And when the trial starts? After submitting the written statement, then the court frame issues, then the trial starts. Exactly. So before framing issues, the court will actually. Let me share my screen again. Okay, so before framing the issues, court will actually forward the procedure or the formal suit before a mediator. So there are some important timelines here. The parties have 10 days to inform the court regarding the mediator. So after the written statement submitted, the parties will have 10 days to inform the court regarding the mediator. If they cannot agree, the court has the power to appoint a mediator within the statutory framework. So there could be a question like, who can be the mediator here? Can anyone answer? Who can be the mediator here? Or who will be appointed by the court? Sir, as far I know, an officer from the legal aid office of a district. No. এটা কার্যকর হচ্ছে কি আমাদের লিগাল এইড যে আইনটা আছে বর্তমানে সেই লিগাল এইড আইনের ক্ষেত্রে, বাট আমাদের সিভিল কোর্টের ক্ষেত্রে, ইভেন আমাদের অর্থঋণ আদালত, ইভেন আমাদের কমার্শিয়াল কোর্ট, এই তিনটা ক্ষেত্রে কিন্তু আমাকে যে মিডিয়েটর নিয়োগ দেওয়া হচ্ছে উনি হচ্ছেন একজন প্যানেল মিডিয়েটর। প্যানেল মিডিয়েটরের জন্য আপনাকে এনলিস্টমেন্টটা নিতে হবে আমাদের জাজ কোর্টের যে লিগাল এইড আছে। লিগাল এইড হচ্ছে কি একটা মিডিয়েটর হচ্ছে গিয়ে নিয়োগ দিয়ে থাকেন প্যানেল মিডিয়েটর।
সো ইন্ডিপেন্ডেন্ট প্যানেল মিডিয়েটররাই হচ্ছে গিয়ে বেসিক্যালি এইখানে রোলটা প্লে করে থাকেন। সো এইখানে ইটস নট নেসেসারিলি যে এইখানে শুধুমাত্র লিগ্যাল এইডের একজন অফিসারই থাকবেন। লিগ্যাল এইডের যারা অফিসার থাকেন এই মিডিয়েশন প্রসেসে তারা বেসিক্যালি হচ্ছে গিয়ে জাজেস মোস্টলি। সো অ্যাসিস্ট্যান্ট জাজ বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, আর যিনি হচ্ছেন গিয়ে এই জেলা লিগ্যাল এইডের হেড থাকেন উনি একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট অথবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, এই ইকুইভ্যালেন্ট হচ্ছেন গিয়ে একজন ব্যক্তিকে হচ্ছে গিয়ে একজন একটা জেলা লিগ্যাল এইডের হচ্ছে গিয়ে কর্মকর্তা বা প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। সো বাট তুমি যদি আমরা বলি যে নর্মাল মিডিয়েশন পিরিয়ড ইজ 60 days আমরা বলছি, এবং দিস মে বি এক্সটেন্ডেড আপ টু another 30 days, but to me the most important features are not merely the numbers যে আসলে কতদিনে এই ডিসপিউটটা বা মিডিয়েশন প্রসেসটার মাধ্যমে ডিসপিউটটা রিজলভ করা সম্ভব হচ্ছে, বাট আমার কাছে যেই দুইটা ফিচার্স আসলে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সিপিসির ক্ষেত্রে, সেই দুইটা ফিচার্স হচ্ছে গিয়ে নাম্বার 1 ফাইনালিটি অ্যান্ড নাম্বার 2 ইজ কনফিডেন্সিয়ালিটি। সো ফাইনালিটি এই জন্য বলছি যে where the mediation success and a decree is passed on the settlement decree is not subject to ordinary appeal or revision under the provisions. সো যখন আমি কোনো মিডিয়েশনের মাধ্যমে সেটেলমেন্ট করছি সামথিং ফ্রম কোর্ট, যখন কোর্ট আমার ইস্যু ফ্রেমিং এর পূর্বে মিডিয়েশন প্রসেসে হচ্ছে গিয়ে স্যুটটাকে সেন্ড করছে, কোনো মিডিয়েটর হচ্ছে গিয়ে এই প্রসেসটাকে পুরোটাকে মিডিয়েশন করছেন, এবং পরবর্তীতে এই মিডিয়েশন প্রসেসের মাধ্যমে যদি কোনো ডিসপিউট সেটেল হয়ে থাকে, সো সেই ডিসপিউট সেটেলমেন্টের এগেইনস্টে আপনি কোনো ধরনের অ্যাপিল বা রিভিশনস কোনোটাই আপনি করতে পারবেন না। সো দিস ইজ বাইন্ডিং এবং ফাইনালিটি এবং confidentiality, because the mediation communications are also protected by confidentiality. So there is an important lessons for lawyer here. We prepare it could be like for our process like pleadings, documents, witnesses, arguments. We should prepare just for a serious for mediation. We should prepare. A good settlement is not simply two parties agreeing to finish the matter. It must be legally clear, commercially workable, and capable of enforcement. Because আমি যখন কোনো সিভিল প্রসিজারের আন্ডারে আমি যখন কোনো কিছু সেটেল করছি, দিস ইজ ফাইনাল and this is confidential definitely. So final যেহেতু এটার এগেইনস্টে আমার অ্যাপিল হচ্ছে না বা রিভিশন করা যাচ্ছে না, সো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু আমার যদি কোনো ম্যাটার লাইক ধরেন একটা মানি সুট কিন্তু সিভিল কোর্টের ম্যাটার, সো যদি আমার কোনো মানি সুট আমার সেটেলমেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ডেফিনেটলি এটাকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যখন আমি কোনো মিডিয়েশনের জন্য বসছি। আমাকে এটা মেরিলি জাস্ট এ প্রসিজার অফ কোর্ট এই চিন্তা করে বসলে চলবে না। সো আমাকে কিন্তু এটা চিন্তা করতে হবে যে আই ক্যান সেটেল দিস স্যুট থ্রু দ্য মিডিয়েশন। সো যদি আমি এইটা মিডিয়েশনের মাধ্যমে আসলেই সলভ করতে পারি, সেক্ষেত্রে আমার সেটেলমেন্টটা কত দূর ইফেক্টিভলি করা যায়, বিকজ আমি যদি আসলে এটা সেটেলমেন্ট করতে পারি, ইটস কাইন্ড লাইক আমি কিন্তু আরবিট্রেশনের মতোই কিন্তু ইফেক্টিভনেসটা পাচ্ছি। সো লেটস মুভিং ফরওয়ার্ড। So what about commercial disputes? So now this is practically interesting because it demonstrates the direction in which our dispute resolution policy is moving. The Commercial Court Act 2026 introduced a framework in which mediation is brought much closer to the beginning of a commercial disputes.
সো আমার সিপিসি তে যে জিনিসটা আমরা এতক্ষণ ইন ডিটেলসে বলছিলাম, বেসিক্যালি সেম একটা ফিচার আমাকে হচ্ছে কি আমার এই কমার্শিয়াল কোড অ্যাক্ট 2026 হচ্ছে গিয়ে দিচ্ছে আন্ডার দ্য সেকশন 7 the framework actually is like pre-suit mediation becomes an important part of the commercial dispute process, subject to situations such as the needs for urgent interim relief. So আমি রিসেন্ট একটা ফ্যাক্ট শেয়ার করি যে আমাদের একটা রিসেন্ট ফ্যাক্ট ছিল যে এখানে আসলে ব্যাংক গ্যারান্টি দেওয়া ছিল 100 crore টাকা। সো দেখা যাচ্ছিল যে আমার এই কোর্টে আমরা যখন গেলাম, মুভ ফরওয়ার্ড করলাম, সো মুভ ফরওয়ার্ড করার সাথে সাথেই আমাকে কিন্তু একটা রেস্ট্রিকশন ওয়ার্ডার নিতে হয়েছে, বিকজ মাই অপোজিট পার্টি উইল এনকেশ দ্য ব্যাংক গ্যারান্টি। সো এইখানে কিন্তু আমাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে প্রথমেই একটা ইনজাংশন প্রসেস নিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে। সো প্রথমেই আমাকে একটা ইনজাংশন প্রসেস নিয়ে কাজ করতে হয়েছে বিফোর স্টার্টিং দ্য ফর্মাল ট্রায়াল অর কোর্ট প্রসেস। মানে কোর্টে তো ডেফিনেটলি আমরা সুটটা ফাইল করেছি, বাট বিফোর স্টার্টিং দ্য ফর্মাল কোর্ট প্রসেস আমাদের কিন্তু সাথে সাথে একটা ইনজাংশন পিটিশনও নিয়ে আসতে হয়েছে, এবং আমার যে সেকশন 7 এর আন্ডারে যে প্রিসুট মেডিয়েশনের কথা বলা আছে, এটাতেও কিন্তু আমাকে যে রেমেডিটা আছে সেটাও আমাকে সিক করতে হয়েছে। The initial mediation period is 30 days, but এটাকে with some extent হচ্ছে গিয়ে more 30 days extension নেওয়া possible. So why does this matter actually? Because a commercial dispute is rarely only a legal disputes, because my previous speaker already explained যে একটা কমার্শিয়াল ডিসপিউটে কিন্তু হচ্ছে গিয়ে শুধুমাত্র যে একটা লিগ্যাল জাস্টিস বা আপনাকে একটা বাইন্ডিং একটা অর্ডার নিয়ে আসতে হবে কোর্ট থেকে, শুধুমাত্র এটাই ম্যাটার করে না, আপনাকে কিন্তু আপনার বিজনেস রিলেশনশিপের যে গোলটা আছে সেটাকেও চিন্তা করতে হয়। সো এই কথাটা চিন্তা করে আমাকে কিন্তু পুরো জিনিসটাকে যে ডিসএগ্রিমেন্টটা আছে বিটুইন দ্য টু কোম্পানিজ সেটাকে কিন্তু চিন্তা করতে হয়। While lawyers are fighting over contractual rights, the business may be suffering from interrupted supply, blocked payments, damaged cash flow, reputational issues, or the breakdown of a long-term commercial relationship. So by the time someone finally wins a judgment, the commercial relationship may already be dead. যেটা আসলে বিজনেস রিলেশনশিপের ক্ষেত্রে আসলে কারোই কাম্য নয়, কারণ বিজনেস রিলেশনশিপে সবাই আসলে চায় যে নেটওয়ার্কিং, তাদের যে নেটওয়ার্কিংটা থাকে সেই নেটওয়ার্কিংটাকে সবসময় আরো স্ট্রেংথ করতে। সো একটা নেটওয়ার্ক যদি ডেড হয়ে যায় সেটা আসলে কোনো বিজনেসের জন্যই ভালো না, কোনো পক্ষের জন্যই ভালো না। That is why ADR in commercial disputes should not be understood simply as a way of reducing court cases. It is also a business risk management tool. And of course, where the parties have a valid arbitration agreement, arbitration under the Arbitration Act 2001 remains an extremely important parallel route for commercial dispute resolution. So commercial dispute resolution হলেই যে আপনাকে সরাসরি কোর্টে যে তারপর কোর্টের থ্রুতে মিডিয়েশন করে তারপরে এই কমার্শিয়াল ডিসপিউটটা রিজলভ করতে হবে, ইটস নাথিং লাইক দ্যাট। আপনার কমার্শিয়াল যদি যে এগ্রিমেন্টস বা কন্ট্রাক্টস আছে সেইখানে যদি আমার কোনো ক্লজেস থাকে লাইক ফর দ্য আরবিট্রেশন, আপনি কিন্তু প্যারালালি সেটাকেও চুজ করতে পারবেন। সো মুভিং ফরওয়ার্ড, ক্রিমিনাল ম্যাটার্স। যদিও এটা শুনতে একটু অন্যরকম মনে হতে পারে যে আসলে ক্রিমিনাল ম্যাটার্স এইখানে কিভাবে চলে আসলো, এডিআর নিয়ে আমরা কথা বলছি, বাট দ্য ল ড্রস এ ভেরি ক্লিয়ার বাউন্ডারি, যে আমার আন্ডার সেকশন 345 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার্স, যেখানে আসলে আমার এই কম্পাউন্ডেবল মেবি কম্পাউন্ডেবল যে জিনিসগুলো সম্পর্কে একবারে এক্সপ্রেসলি বলা আছে। এবং আমাদের সিপিসির যদি আমি চলে যাই হচ্ছে গিয়ে
শিডিউল 2-তে, যেখানে একবারে স্পেসিফাই করে বলা আছে যে আমার পেনাল কোডের কোন কোন অফেন্স গুলোকে যে আমরা হচ্ছে গিয়ে আসলে কম্পাউন্ডেবল। সো কম্পাউন্ডেবল অফেন্স গুলোতে কিন্তু নেগোসিয়েশনের বড় একটা সুযোগ রয়েছে। So, the Code of Criminal Procedure Amendment added Penal Code Section 143 being a member of an unlawful assembly to the list of compoundable offenses. So, এইখানে আসলে স্লোলি দেখেন আরো কিছু জিনিস কিন্তু অলরেডি গভর্নমেন্ট অ্যাড করছে, যেটা আসলে আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। More importantly, the new section 345 subsection 8 creates a facilitation mechanism where both parties agrees the court may facilitate the process of compounding and refer the matter through the mechanism participated by law, including the legal aid officer, advocates, or the parties themselves. But the central point remains ADR does not override the criminal law. Definitely, we must first determine whether the particular offense is legally compoundable or not. That boundary is essential. যদি আমার লিগালি এটা কম্পাউন্ডেবল হয়ে থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু আমি করতে পারবো ক্রিমিনাল ম্যাটারে, আদারওয়াইজ আই ক্যানট। So let's move forward with the banking and tax. So এইখানে যদি আমরা বলি আমাদের যে ব্যাংকিং যে লটা আছে, যেখানে আসলে ব্যাংকিং রিকভারির ক্ষেত্রে বলা আছে আমাদের অর্থ ঋণ আদালত আইন 2003, এই আইনটাতে আমার খুব ডিটেইলসে আসলে আমাদের এই পুরো মানি রিকভারি প্রসেসটা আছে যে ব্যাংকিং এর, সেটা হচ্ছে গিয়ে গভর্ন হয়ে থাকে। First, the অর্থ ঋণ আদালত আইন 2003 hereby the ADR is not simply borrowed from the general civil procedure framework. So আমার যে সিভিল প্রসিজার ফ্রেমওয়ার্কে যে অর্থ ঋণ আদালত যে মিডিয়েশন প্রসেসটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, ইভেন ফর দ্য sorry about that, for the commercial court also. So এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা একটা ধরনের মেকানিজম দেখলাম, বাট অর্থ ঋণ আদালত আইনের ক্ষেত্রে কিন্তু ইটস কমপ্লিট ডিফারেন্ট প্রসেস। এইখানে আমাদের সেকশন 22 provides for mediation. The statutory process allows a 60-day period with the possibility of an additional 30 days. So, and importantly, settlement opportunities are not confined to one stages. The legislation provides further scopes at later stages, including execution and appeals. So, এইখানে মজার বিষয়টা হচ্ছে যে আমরা সিপিসিতে বা কমার্শিয়াল ডিসপিউটসে যেটা দেখলাম যে আমার ট্রায়াল স্টেজটা শুরু হলো যখন, তার পূর্বে আমি হচ্ছে গিয়ে আমার এই এডিআর যে প্রসেসটা আছে সেটাকে আমি শুরু করছি এবং ওইটা ওইখানেই থাকছে। বাট আমার যদি আমার যে অর্থ ঋণ আদালত আইন আছে, এইখানে কিন্তু এটাকে অনেক ব্রডার নিয়ে যাওয়া হয়েছে। আমি কিন্তু প্রথমে যে স্টেজটাতে শুরু করছি সেটা হচ্ছে আমার অন্যান্য আইনের মতো, যেগুলো বলছিলাম অন্যান্য সিভিল প্রসিজার এবং কমার্শিয়াল কোর্টের ক্ষেত্রে, যে আমার ট্রায়াল স্টার্টের পূর্বে আমি হচ্ছে গিয়ে মিডিয়েশন করছি বা অন্যান্য এডিআর প্রসেসটা আমি ইনিশিয়েট করছি। বাট এইখানে আমি ট্রায়ালের পূর্বে শুরু করতে পারছি। ইভেন আমি আমার যদি ধরেন মামলাটা শেষ হয়ে গেল, অ্যাপিল পর্যায়ে গেল, সেই অ্যাপিল পর্যায়েও আমার মিডিয়েশনের জন্য সুযোগ রয়েছে। ইভেন মামলাটা শেষ হওয়ার পরে যদি এক্সিকিউশন যে মামলাটা আছে, অর্থ জারি সুট যেটা আমরা ফাইলিং করে থাকি কোর্টে ফর দ্য এক্সিকিউশন অফ দ্য ডিক্রি, অরিজিনাল ডিক্রি ফ্রম দ্য অর্থ ঋণ আদালত অর্থ ঋণ সুট। সো এই অর্থ ঋণ আদালত সুট থেকে যে আমরা ডিগ্রিটা পাচ্ছি, সেই ডিগ্রিটা যখন আমরা এক্সিকিউশনে যাচ্ছি অর্থ জারি সুটের মাধ্যমে, সেই পর্যায়ে জারি পর্যায়েও কিন্তু আমার মিডিয়েশনের সুযোগটা রাখা হয়েছে। দিস মেক সেন্স যে ফর এ ব্যাংক দ্য আলটিমেট অবজেক্ট ইজ ইউজুয়ালি নট টু অবটেইন এ বিউটিফুল জাজমেন্ট অন পেপার, বিকজ ব্যাংকের কাজ কিন্তু হচ্ছে গিয়ে একটা জাজমেন্ট নিয়ে ঘোরা না, তার মূল কাজ কিন্তু হচ্ছে গিয়ে যে রিকভারি করা
রিকভারি করা, বিকজ আলটিমেট গোল হচ্ছে কিন্তু যে সে তার রিকভারি করা। কারণ সে যদি রিকভারি না করতে পারে, সে যত জাজমেন্ট নিক, যত মিডিয়েশন প্রসেস ইনিশিয়েটিভ করুক, তার আলটিমেট যে পারপাসটা থাকে একটা একটা ক্লাসিফাইড লোনের ক্ষেত্রে, সেটা কিন্তু মানে যে পারপাসটা আছে সেই পারপাসটা কিন্তু ফুলফিল হবে না। কারণ তার পারপাস হচ্ছে গিয়ে তার ব্যাংকের যেই হচ্ছে গিয়ে ডিও অ্যামাউন্টটা আছে সেই ডিও অ্যামাউন্টটা রিকভার করা। সো সেটা যেই পর্যায়ে হোক, সেটা হতে পারে আমার কোর্টের মাধ্যমে, হতে পারে আউটসাইড অফ দ্য কোর্ট, হতে পারে যে এটা কোনো অ্যাপিল স্টেজে, হতে পারে এটা কোনো এক্সিকিউশন স্টেজে। ট্যাক্স ডিসপিউটের ক্ষেত্রে এটা আরেকটা আনাদার এক্সাম্পল, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, যেখানে সেকশন 296 to 308 contains a dedicated ADR framework. সো আমার পুরো একটা চ্যাপ্টারই বলা আছে এডিআর সম্পর্কে। It involves the taxpayer, the commissioners, representatives, and a facilitator appointed within the statutory system. So the lessons from banking and tax law is very simple. Specialist disputes requires specialist ADR strategies. সো ব্যাংকিং ল এর ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এইখানে আমাকে একটা স্পেশাল ফিচার্স দেয়া হচ্ছে এডিআর এর জন্য। ইভেন্ট ট্যাক্সেশনের ক্ষেত্রেও আমাকে কিন্তু স্পেশাল ফিচার্স দেওয়া হচ্ছে। সো এইখানে দেখেন আমার ট্যাক্স ডিসপিউটের ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্ট করছে একজন ফ্যাসিলিটেটর কে বোর্ড। বোর্ড বলতে এখানে কাকে বোঝাচ্ছি, কেউ বলতে পারবেন? এনিওয়ান? হু ইজ দ্য বোর্ড? Sir, NBR. এক্স্যাক্টলি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর। সো এনবিআর হচ্ছে কি একজন ফ্যাসিলিটেটর নিয়োগ দিবেন। এইখানে ফ্যাসিলিটেটর থাকবেন, আমরা থাকবো। আমরা বলতে যিনি যিনি ট্যাক্স পেয়ার আছেন, সেটা কোম্পানি হতে পারে বা ন্যাচারাল পার্সনও হতে পারে। সো এইখানে ওনারা থাকবেন। ইভেন কমিশনারের যে রিপ্রেজেন্টেটিভ, যেই কমিশনার হচ্ছে গিয়ে এই ধরেন আপনার বিরুদ্ধে এই অডিট রিপোর্টটা করে, অডিট করে আপনার বিরুদ্ধে এই ট্যাক্স ডিসপিউটটা অ্যারাইজ করেছে, সরি, সেই কমিশনারের রিপ্রেজেন্টেটিভও থাকবেন। সো যেটা বলছিলাম যে আমরা আমরা বাট এইখানে একটা জিনিস কিন্তু আমাকে জানতে হবে যে আমার হাইকোর্ট ডিভিশনে যেই রেফারেন্স হিসেবে যায় আফটার দ্য ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যে কেসেস গুলো যেগুলো হচ্ছে গিয়ে হাইকোর্ট ডিভিশনে হচ্ছে গিয়ে রেফারেন্স আকারে যায় অথবা রিট আকারে যায়, এইগুলো কিন্তু এক্সক্লুডেড। এইখানে কিন্তু আপনার কোনো এডিআর মেকানিজম নেই। বাট বিফোর দ্যাট, সেটা যদি আপনার ফার্স্ট অ্যাপিল হয় কমিশনারেটে অথবা আপনার ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালে, এই দুইটা স্টেজে কিন্তু আপনি এডিআর মেকানিজম হচ্ছে গিয়ে চাইলেই অ্যাভেল করতে পারবেন। সো মুভিং ফরওয়ার্ড, ফ্যামিলি, লেবার অ্যান্ড লিগাল এইড, এইখানে আমাদের বেশ কিছু বড় পরিবর্তন আমরা 2025-26 দেখতে পেয়েছি। ADR becomes even more important when the dispute involves an ongoing human relationship. Family disputes are an obvious example. So আমরা এতক্ষণ বলছিলাম যে বিজনেস রিলেশনশিপ, বাট হিউম্যান রিলেশনশিপের ক্ষেত্রে আসলে এটা কি হয়? ধরেন একটা ফ্যামিলি ম্যাটার নিয়ে আমরা কাজ করছি, সেই ফ্যামিলি ম্যাটারে ধরেন এটা একটা গার্ডিয়ানশিপ স্যুট। সেটা গার্ডিয়ান শিপ, যে স্যুটটা আছে সেই স্যুটে আমার পার্টিস কারা? বাবা এবং মা। সো এইখানে তাদের ভেতরে একটা রিলেশনশিপ, একটা হেলদি রিলেশনশিপ, একটা গুড রিলেশনশিপ মেনটেন করা খুবই জরুরি। কার জন্য জরুরি? ফর দ্য বেনিফিটস অ্যান্ড ফর দ্য বেনিফিটস অফ দ্য চাইল্ড। সো চাইল্ডের ইন ফিউচারের কথা চিন্তা করে এবং তার ভবিষ্যতের কথা চিন্তা করে যেটা হয় যে এইখানে বাবা মা দুইজনের ভিতরেই একটা গুড রিলেশনশিপ। I know it's hard to keep a good relationship after a divorce or it might be a separation, but good relationship in terms of not between their relationship, but the relationship for their parents, because parents
they both are parents, not like a mother is a parents or a father is a parent. So এইখানে একজন হয়তো কাস্টোডিয়ান হতে পারেন, একজন তো ন্যাচারাল গার্জিয়ান হতে পারেন, বাট আমার কিন্তু এইখানে একটা বাচ্চা কিন্তু দুইজনের সান্নিধ্যই প্রয়োজন রয়েছে। আমরা কিন্তু আমাদের সমাজে দেখছি যে এই জিনিসগুলো দিন দিন বেড়ে চলেছে এবং এটার ইফেক্ট কিভাবে সমাজে বাচ্চার উপরে পড়ছে। সো এইখানে আসলে আমাদের এই হেলদি রিলেশনশিপটা মেনটেন করা, যখন আসলে এই কোর্ট ডিসপিউটটা চলতে থাকে, এটা যখন প্রলং হতে থাকে, তখন আসলে দেখা যায় যে আম, এই রিলেশনশিপটা থাকে না, হস্টাইলিটি ডে বাই ডে গ্রো করতে থাকে, কারণ দুইজনেরই ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততা মাঝে তারা কোর্টে আসছেন বাচ্চার জন্য, সামটাইমস বাচ্চাকেও রেগুলার বেসিসে হয়তো যেতে হয়, যাওয়া প্রয়োজন হয়। সো এটা আসলে কারো জন্যই আসলে কাম্য না। So under the Family Courts Act 2023, the court attempts the compromise or reconciliation at the pre-trial stage. So প্রথম স্টেজটা কে নিচ্ছে? কোর্ট। And there is another attempt after evidence and before judgment. So কোর্ট দুইটা স্টেজে এই স্টেপটা নিচ্ছে। নাম্বার 1 একটা হচ্ছে গিয়ে প্রি ট্রায়াল স্টেজে, নাম্বার 2 এটা নিচ্ছে হচ্ছে গিয়ে আমার বিফোর জাজমেন্ট, যে আর্গুমেন্ট সব শেষ হয়ে গেল, এরপরে কোর্ট আবার বলছে যে আমি জাজমেন্টটা দিয়ে দিলে এটা বাইন্ডিং হয়ে যাবে এবং পরবর্তীতে এটা অ্যাপিল করেন বা যাই করেন। বাট কোর্টের এই বাইন্ডিংস বা কোর্টের এই জাজমেন্ট বা পাবলিকলি এই জিনিসটাকে রেকর্ডেড করার চেয়ে বেটার আপনারা একটা রিকনসিলিয়েশনে আসেন, একটা সেটেলমেন্টে আসেন। So that tells us something about the philosophy of family justice. So family justice is definitely not relies on laws, rules and regulations. So এইখানে আসলে আমরা যে জায়গাটা ইম্পর্টেন্স দেওয়ার ট্রাই করছি, বা আমাদের পলিসি মেকাররা যে জায়গাটা ইম্পর্টেন্স দেওয়ার ট্রাই করছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের future relationships of the parents, so that বাচ্চা একটা healthy environment পায় to grow even though they are separated. So labor law also contains a structured industrial dispute settlement process under section 210 of the Bangladesh Labor Act 2006. Communications, collaborative bargaining and conciliation are built into the dispute resolution framework. So industrial disputes গুলোর ক্ষেত্রে এখানে একটা বড় ফ্রেমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে। And one of the most significant recent developments has come through legal aid reforms for specific categories of disputes. Pre-case mediation through the legal aid office has become an important gateway. সো এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, অনেক মিডিয়া ফোকাস এসেছে, অনেক পত্রপত্রিকায় লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় এটা নিয়ে অনেক কন্টেন্ট এসেছে, অনেক নিউজ হয়েছে। সো আমরা এটা সম্পর্কে মোটামুটি অনেকেই অলরেডি অবগত আছি। We also have the arbitration council mechanism under the Muslim Family Law Ordinance in matters such as polygamy permission, talak reconciliation and maintenance. So এখানে যদি আমরা কেউ প্র্যাকটিসিং লয়ার থাকি বা কারো যদি সরাসরি ডিভোর্সের সাথে হচ্ছে গিয়ে কানেক্টিভিটি থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা সরি জেনে থাকবেন যে যখন কোনো মুসলিম আইনে যখন কোনো ডিভোর্সের নোটিশ দেয়া হয়, তখন কিন্তু এই ডিভোর্সের নোটিশটা কিন্তু দুইটা জায়গায় পাঠাতে হয়। একটা ধরেন স্পাউসকে, আরেকটা হচ্ছে গিয়ে আমার সিটি কর্পোরেশন এলাকায় হলে সালিসি পরিষদ, অথবা যদি আমার ইউনিয়ন কাউন্সিল এরিয়া হয় সেই ক্ষেত্রে আমার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, কারণ ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে এক্স অফিসিও হচ্ছে গিয়ে এই আরবিট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। So it is equally connected with access to justice because এইখানে আমরা যদি বলি যে আমাদের এই ম্যাটারগুলোতে যদি বলি ডিভোর্সের ক্ষেত্রে, তারপরে পলিগামির ক্ষেত্রে, যদিও আমাদের মুসলিম আইনে সরাসরি কিন্তু এই ধরনের
কোনো বিধান নেই যে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে বা চতুর্থ বিয়ে করার জন্য ওয়াইফের কাছ থেকে পারমিশন নিতে হবে। বাট এই ওয়াইফের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য এবং সেই পারমিশনটার অ্যাপ্রুভাল আমাদের হচ্ছে গিয়ে এই এই আরবিট্রেশন কাউন্সিল থেকে নেয়া, সালিসি পরিষদ থেকে নেয়া। কারণ বেসিক্যালি এটা এই জন্য করা যে কেউ হচ্ছে গিয়ে জোর করে কোনো সম্মতি আদায় করছে কিনা, আইনের মধ্যে আইনের মিসইউজ করে বা আইনটাকে সরাসরি প্রয়োগ করা হচ্ছে কিনা। সরাসরি যদি কেউ দ্বিতীয় বিয়ে করে বা তৃতীয় বিয়ে করে, সেই ক্ষেত্রে প্রথম স্ত্রী বা তার পূর্বের স্ত্রীদের সাথে যাতে হচ্ছে গিয়ে বড় ধরনের কোনো কনফ্লিক্ট অ্যারাইজ না হয়। ডিভোর্সের ক্ষেত্রে তো অলরেডি আছে। সো এইসব জায়গাগুলোতে ইভেন রিকনসিলিয়েশনের জায়গাটা, যেটা আমরা ইদ্যৎকালীন পিরিয়ড বলে থাকি যে 30 দিনের, সেই জায়গাটাতেও আরবিট্রেশন কাউন্সিল কাজ করে থাকে। So the policy directions access অলরেডি ডাইরেকশন যেটা আমাদের 2025 থেকে 26 পূর্বেই যদিও আমাদের বিভিন্ন আইনে অলরেডি ইনক্লুডেড আছে, এরপরেও আমরা দেখতে পাবো যে হ্যাভিলি আমাদের এই জায়গাটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং স্টিল ইজ গোয়িং অন। বিকজ আমাদের যে অর্ডিন্যান্স গুলো হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বর্তমান সরকার তার বেশিরভাগ গুলোকেই আবার অ্যাক্টে রূপান্তর করেছেন, এবং তারাও আরো বিভিন্ন ধরনের অল্টারনেটিভস ওয়ে এবং প্রসিজার গুলো নিয়ে কাজ করছেন। So in 2025, the legal aid reform pushes the mediation before the filing of certain cases. In 2026, amendments of the Code of Criminal Procedures, যেটা আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি। in 2026 আমরা দেখলাম যে 2026 এর প্রথম দিকে খুব সম্ভবত জানুয়ারির 1 বা 2 তারিখে অর্ডিন্যান্সটা পাস হয়, দ্য কমার্শিয়াল কোর্ট অর্ডিন্যান্স। পরবর্তীতে সাবসিকুয়েন্টলি সেটা আমাদের কমার্শিয়াল কোর্ট অ্যাক্ট হিসেবে নতুন গভর্নমেন্ট আসার পরে প্রথম অধিবেশনে, সংসদের প্রথম অধিবেশনে সেটাকে অ্যাক্ট হিসেবে অ্যাডপ্ট করা হয়। So to me, these developments sends a very clear policy signals. Historically, ADR was often treated as something we tried after litigation had already become lengthy, expensive, and difficult. The emerging direction appears to be different. ADR is increasingly being moved towards the front door to the justice system. So front door যখন বলছি, দেখেন আমার কিন্তু যে আমি যদি বলি যে সরাসরি আমি যে লিটিগেশন প্রসেসে যাওয়ার পূর্বেই আমার জন্য কিন্তু হচ্ছে গিয়ে এই এডিআর প্রসেসটাকে আমি কিন্তু বিভিন্ন আইনের মাধ্যমে আমি ম্যান্ডেটরি করে নিচ্ছি, যেমন ডিসলভস দ্য ডিসপিউট আর্লি হোয়াট দ্য পসিবল, ইন আদার ওয়ার্ডস যদি আমি বলি, অ্যান্ড লিটিগেট ফুললি ওয়্যার নেসেসারি। সো যখন আপনার লিটিগেশন আসলে ফুললি নেসেসারি প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি এটাকে এডিআর এ নিয়ে আসেন। However, legislation alone will not make ADR successful. Definitely, we need capable mediators, we need institutional infrastructure, we need public confidence. আমাদের যারা ক্লায়েন্টস আছেন বা আমাদের যারা জনগণ আছেন, তাদের ভেতরে একটা কনফিডেন্স আসতে হবে যে এইভাবেও আসলে একটা ডিসপিউট রিজলভ করা যায় এবং এইভাবেও আসলে প্রফেশনালরা রিজলভ করতে পারেন। And most importantly, we need to change in professionals mindset. সো আমাদের যদি মাইন্ডসেটটা আসলে না চেঞ্জ হয়, সেক্ষেত্রে এই টোটাল ইকোসিস্টেম যেগুলো আমি বলছি যে ক্যাপাবল মিডিয়েটরস ডেফিনেটলি আমার প্রফেশনাল থেকে হবে। সো আমাকে ক্যাপেবল মিডিয়েটরস আনতে হলে আমাকে প্রফেশনালসদের এই জায়গায় অবশ্যই আমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদের যে ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি আমি, সেই ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আমাকে কিন্তু আমার এই প্রফেশনালসদের দায়িত্ব আছে। এবং যেটা আমি বলছি যে পাবলিক কনফিডেন্স, সেই পাবলিক কনফিডেন্স বিল্ডের ক্ষেত্রেও আমাদের প্রফেশনালসদের কিন্তু অনেক বড় একটা রোল আছে। কারণ ক্লায়েন্ট সরাসরি কমিউনিকেট করে, কিন্তু প্রথম কমিউনিকেশনটা করে কিন্তু থ্রু এ প্রফেশনালস, থ্রু এ লয়ার। সো এইখানে তাকে রাইট ওয়েতে গাইড করা প্রথম কি পয়েন্ট কিন্তু হচ্ছে আমি। সো প্রফেশনালসদের দায়িত্ব শুধুমাত্র একটা লেভেলে না, ক্লায়েন্টের লেভেলে না, আমাদেরকে কিন্তু হোল ইকোসিস্টেমটাকে বিল্ড আপ করার ক্ষেত্রে আমাদের প্রফেশনালসদের দায়িত্ব কিন্তু অনেক বড়। সো মুভিং ফরওয়ার্ড, সো এইখানে আমি যদি বলি, আমি আমার এই পুরো জিনিসটাকে আসলে যদি আমি সাম আপ করে যদি আমি একটা প্র্যাকটিক্যাল যদি পয়েন্টস বলি লয়ারদের জন্য,
ফার্স্ট যদি বলি যে ডায়াগনোসাইজ আর্লি, when a client comes to us, we should identify the real disputes. Number one, is the problem purely about legal rights, or is it actually about money, timing, reputation, a continuing business relationship, or all them together? সো এই জিনিসটা কিন্তু আমাকে প্রথমেই আগে চিন্তা করে নিতে হবে, আমাকে একটু স্ক্রুটিনাইজ করে নিতে হবে পুরো ফ্যাক্টটাকে। সেকেন্ড যদি বলি, চেক দ্য কারেক্ট রুট, বিকজ আমি যদি আমার 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 আসলে রুটটা কি হবে, আমার রাইট কন্ট্রাক্ট কি আছে, আমার গভর্নিং স্ট্যাটাস কি আছে, চেক ওয়েদার দেয়ার ইজ অ্যান আরবিট্রেশন ক্লজ, check whether the matter is capable of mediation, arbitration, or compounding, check the limitations, কোন কোন limitations আছে আমার, and determine whether urgent interim relief is necessary. লাইক যেমন আমার মানি সুটের ক্ষেত্রে বা অন্যান্য সুটের ক্ষেত্রে দেখা গেল যে আমার আর্জেন্ট কোনো রিলিফ দরকার, সেই ক্ষেত্রে কি আমার কোনো ইনজাংশনের প্রয়োজন আছে কিনা, কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করার প্রয়োজন আছে কিনা। Know the evidence, know the applicable settlement range, know the alternative. If a negotiation fails, যে ফার্স্ট আমি স্টার্ট করলাম নেগোসিয়েশন দিয়ে, সো আমার এই নেগোসিয়েশনটা যদি ফেল করে, সেই ক্ষেত্রে আমার অল্টারনেটিভ রুট কি হতে পারে, আমি কোন ওয়েতে যাব, সেটাও আমাকে কিন্তু প্রথমেই চিন্তা করে নিতে হবে। In negotiation terminology, understand your BATNA, the best alternative to negotiate agreement, and your WTNA, the worst alternative. So আপনাকে দুইটাই চিন্তা করতে হবে, আপনার বেস্ট অল্টারনেটিভ কি আছে আফটার নেগোসিয়েশন, এবং ওস্ট অল্টারনেটিভ কি আছে। সো আপনার কাছে যখন পুরো ফুল পিকচারটা থাকবে, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইউর alternative to settlement, you cannot properly evaluate a settlement offer. কারণ আপনাকে সেটেলমেন্ট অফারটা যখন আপনি জানবেন, যে নেগোসিয়েশন ফেল হলে আপনি কি মিডিয়েশনে যাবেন, নাকি আরবিট্রেশনে যাবেন, নাকি ইনস্টিটিউশনাল কোনো এডিআর প্রসেসে যাবেন, তখন আসলে আপনার জন্য সেটেলমেন্ট অফারটা প্রিপেয়ার করা খুবই কষ্টকর হয়ে যাবে। ফোর্থ যদি বলি, ড্রাফট ফর এনফোর্সমেন্ট, আমরা যেটা বলছি, দিস ইজ ওয়ার লয়ার্স অ্যাড মোর, যদি বলি আমি যে ইনরমাস ভ্যালু। A settlement agreement should not merely say that the parties have amicably settled the dispute. It should clearly address the payment, deadlines, release of claims, confidentiality, default consequence, cost, implementation, and the mechanism for enforcement. কোন ওয়েতে আসলে এটাকে আপনারা এনফোর্স করবেন। Because a vague settlement can simply become the next dispute. So it should be আসলে যে structurally, actually it should be a structured outcome, definitely, always. So I will finish with actually one thought. As lawyers, we are trained to litigate, actually, definitely. And sometimes litigation is absolutely necessary. Some disputes requires authorities and adjudication, precedents, injunctions, enforcement, or a judicial determination of rights. But ADR is not a replacement for the courts. এটা ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে, ADR কে দিয়ে আমরা আসলে কোর্টের রিপ্লেসমেন্ট করতে চাই না, বাট আমরা যেটা চাই যে equally take every disputes through years of litigation should not be considered. Years of litigation should not be considered the only measure of good lawyering, definitely. যে গুড লয়ারিং এর জন্য আপনি ইয়ার্স অফ লিটিগেশন চালাতেই থাকবেন, এটা আসলে কখনোই একটা গুড প্র্যাকটিস হতে পারে না। সো definitely our professionals responsibility is ultimately to help the client obtain the best legality, sustainable outcome, and sometimes that will be a judgment, sometimes it will be an arbitral award, and sometimes it will be a careful negotiated settlement reached much earlier. So for me, the key message is treat ADR is as strategy, not a checkbox. Definitely একটা চেকবক্স হিসেবে আমরা ডেফিনেটলি এটাকে চিন্তা করব না, and
I would leave you with this line. The best result is not always a judgment. It is legally sound outcome the client can actually use. So ক্লায়েন্টের রেমেডিটা আসলে কি, ক্লায়েন্ট আসলে রেমেডিটা পাচ্ছে কিনা, এটা আমাদের আসলে অ্যাকচুয়ালি আমাদের মাথা রাখতে হবে। So thank you again everyone for joining us today for this webinar. আপনারা অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে এতটা সময় আমাদের সাথে এত ধৈর্য ধরে আপনাদের এই সময় গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য দিয়েছেন। I look forward to your questions and descriptions, but before that, I would like to definitely thank my whole team. Ms. Chandra Banerjee definitely for taking the initiatives for this webinar, and Ms. Faria for hosting the webinar, Mr. Prabhat and Ms. Shara for helping us with the sorry, with the research and the other technical issues. So thank you everyone for joining us today. I look forward to your questions. If you have any questions, I would like to definitely address them. Me and Chandra Banerjee will address your questions. So after that, we'll conclude our session. Yep. Thank you so much, sir, for this informative presentation. I believe সবার এখন এরিয়া সম্পর্কে একটা ইনডেপথ আইডিয়া চলে এসছে, স্পেশালি যে ইমপ্লিমেন্টেশনটা সম্পর্কে সবার একটা আইডিয়া চলে এসছে। আর আমাদের আজকে ওয়েবিনারটা ডিজাইন করা হয়েছিল ঠিক এইভাবে যে আমরা ফার্স্টে এরিয়া সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক আইডিয়াটা ক্লিয়ার করব, প্রাইমারি ইনফরমেশনের পরে আমরা আস্তে আস্তে আমাদের ইনডেপথ ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব। সো আই থিঙ্ক সবাই এখানে যারা জয়েন করেছেন তাদের জন্য হোল সেশনটা অনেক এফেক্টিভ ছিল। আর আপনাদের এখন যে ধরনের কোশ্চেন আছে আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে লিখে জানাতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন। And before jumping to the question and answer session, I would like to thank the whole team of তুহিন and partners যারা অন স্ক্রিন এবং যারা অফ স্ক্রিন কাজ করেছেন। আমরা সবাই মিলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি জন্য আজকে আমাদের ওয়েবিনারটা সাকসেসফুলি কন্ডাক্ট হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো এখন আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারেন এবং একে একে আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন। Thank you. Assalamu alaikum, everyone. Uh, my name is Faisal Mohammed Tanveer, and I'm currently studying at Daffodil International University, and I'm pursuing my Bachelor of Laws. So, thank you, ma'am, Chandra ma'am, and Tuhin sir, for sharing your insightful words. I'm taking this webinar as an opportunity of networking, actually, and I have learned a lot. And thank you for everything you have shared. Sir, I have a question that as a fourth year law student, as I have very much interest in ADR, especially in arbitration and dispute settlement. So how can I prepare myself to enter into this field of ADR for early career starter like me? And the second question is, what are the opportunities are there for a student like me, and what are the challenges? Thank you, ma'am. These are my questions. If you could answer, I would be grateful, ma'am. Answer. I think this question goes for Chandra. Okay. So আমাদের legal profession-এ, you'll have to be prepared for everything. The legal profession is unfortunately not a bed of roses. So you're in your prime time and you're in the correct time where you can prepare yourself. এখন আপনি যদি এখনই বুঝেন যে আপনার মানে area of interest is ADR, এখন আপনার যথেষ্ট সময় আছে, যথেষ্ট opportunity আছে to do what? To network, number one. Number two is to self-study.
আমি, তুহিন ভাই, তারপর আরো অনেকে আপনার জন্য ওয়েবিনার অ্যারেঞ্জ করব, সেমিনার অ্যারেঞ্জ করব, আপনার ইউনিভার্সিটিতে আপনার জন্য কোর্সেস থাকবে। But the actual thing or the actual way you can help yourself out is to self-study and build your network on your own. And of course, be ready. কারণ আপনি যেটা প্ল্যান করবেন হয়তো বা আপনার কাছে একটা ফুল প্রুফ প্ল্যান থাকবে, but always be ready to fall, rise again, fall again. So the legal journey is like this. So I'm very glad যে আপনি এত কম বয়সেই মানে ফিগার আউট করতে পেরেছেন যে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট এটা, কারণ অনেকে কিন্তু পারে না। সবাই আমরা একটা বয়সে ধরেই নিই যে ওকে, I might be a good practicing lawyer, but it's very commendable that আপনি বুঝতে পেরেছেন your area of interest. So সবার সবকিছু করাই লাগবে এমন কোনো কিছু নেই, কিন্তু যেহেতু আপনি আপনার area of interest ধরতে পেরেছেন, I will say specialize in doing what you want to. Opportunities will come in the right time. I hope I answered your question. Thank you, ma'am. Okay. I guess there is one more hand raised. Mr. Khairul Bashar, please unmute your mic and ask your question. Mr. Khairul Bashar, you can unmute your mic and ask the question, please. আসসালামু আলাইকুম, আই এম খায়রুল বাশার। আমাকে কি শোনা যাচ্ছে ম্যাম? জি, আমরা শুনতে পাচ্ছি। ম্যাম, আমি একজন আয়কর আইনজীবী হিসেবে কাজ করতেছি এনবিআর এ। তো হুম। আমার এরিয়া সম্পর্কে একটা কোশ্চেন ছিল। এটা হলো আমার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা ওদের কমার্শিয়াল কোম্পানি। আমি যখন এই ফাইলটাকে যখন আমি আপিল করি, তো তারা আমাকে আপিলটা রিজেক্ট করে দিয়েছে। তাদের রিজনটা ছিল এরকম যে আমি 286(5) সেকশন অর্থাৎ রিটার্নের সাথে যে ট্যাক্সটা দেওয়া দরকার ছিল আমি এই ট্যাক্সটা দেইনি। তো তারা আমার আপিলটা রিজেক্ট করে দিয়েছে এবং আমার আপিল ট্রাইব্যুনাল সেম একই মানে একই ডিসিশনটা বহাল রাখছে। এখন আমার অ্যাকচুয়ালি আমি আমার রিটার্নের সাথে ট্যাক্সটা দেওয়া ছিল, এটা আমি দেওয়া ছিল এবং এটার সাথে আমি যখন আমি রিটার্নটা সাবমিট করি এবং এটার আমি ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটও নিয়ে নিয়েছিলাম 82BB তে। তো আমার ট্যাক্সের কম্পিটিশনটা এরকম ছিল, আমি লাস্ট ইয়ারের যে আমার রিফান্ডেবল ছিল সেটাকে আমি ক্লেম করেছি, প্লাস ওদের আরেকটা ছিল ওরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, এই জন্য ওদের 0.6% নামে অ্যাপ্লিকেবল না করে আমার আইনে বলা ছিল 1%, এটা আমি অ্যাপ্লিকেবল করেছি। বাট আপিল অথরিটি এবং ট্রাইব্যুনাল অথরিটি আমার এই বক্তব্য তারা রিজেক্ট করে দিয়েছে এবং তারা আমার আপিলটাকে রিজেক্ট করে দিয়েছে। এখন এটা নিয়ে আমি এডিআর করতে পারবো কিনা? I actually believe it's a question that is related to your personal matters. So it will be very advisable if we refrain from talking or asking this question in the webinar, but you can direct connectly to Mr. Osman Guni Tuhin. He will answer your question on one-on-one basis right away. ওকে, ঠিক Because আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ। Any more questions, anyone? Yes, chat box এ আমাদের Mr. Osman Guni Tuhin ওনার প্রোফাইলটা দিয়ে দিয়েছে। So Mr. Khairul Bashar, as it's a personal matter and it's an ongoing matter, we prefer not to speak about this on an online platform. I hope you understand. So you can connect with him right now directly. He will answer this query for you right away. So anyone else, any more question? Okay, I'll assume there are no more questions left. So again, thank you all for your time, attention, and for of course believing in us. কারণ আপনারা এতক্ষণ বসে আমাদের কথা শুনছেন. So you have put your trust in us. Thank you for believing in us. Thank you for listening to us.
So I really appreciate all of your presence. And thank you, Tuhin Bhai, for the amazing lecture. And thank you, Faria, Sharaf, and Prabhat. So I give the floor to Faria right now. থ্যাংক ইউ সো মাচ ম্যাম এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা আমাদের ওয়েবিনারের একদম লাস্ট পোর্শনে চলে এসেছি। সো শেষ করার আগে আমি একটু ছোট করে আমাদের তুহিন অ্যান্ড পার্টনার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা তুহিন অ্যান্ড পার্টনার্স এ কর্পোরেট লিগ্যাল ট্যাক্স এবং কমপ্লায়েন্স নিয়ে কাজ করে থাকি। সো আপনাদের যদি কোনো ধরনের সার্ভিস দরকার হয়, ইভেন কোনো ধরনের যদি কনসালটেন্সি দরকার হয়, আপনারা প্লিজ তুহিন অ্যান্ড পার্টনার্সে যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। এন্ড এটার পাশাপাশি কিন্তু আমাদের একটা রিসার্চ টিমও আছে। সো ওখানে আমাদের মান্থলি নিউজ লেটার পাবলিশ হচ্ছে, মান্থলি ইবুক পাবলিশ হচ্ছে। তার পাশাপাশি তুহিন অ্যান্ড পার্টনার্স থেকে কিন্তু আমাদের সকল প্রত্যেকে বিভিন্ন ওয়েবিনার ট্রেনিং সবকিছুতে অ্যাটেন্ড করছে এবং আপনাদের জন্য এমন ইফেক্টিভ ওয়েবিনার বা বিভিন্ন ট্রেনিং সেশন এগুলো অ্যারেঞ্জ করে থাকছে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন না, স্যার কিছু বলছেন? ওকে, সো আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের আজকের সেশনটা এখানে এন্ড করতে পারি। থ্যাংক ইউ।